রাত গভীর, চারদিকে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ভেসে আসছে কুকুরের হাহাকার। শহরের অন্ধকারের ভিতর দিয়ে ক্লান্ত বিধ্বস্ত মুখে হাঁটছি, চোখে এক অস্থিরতা, বুকের ভেতর জমাট বাঁধা হাজারো প্রশ্ন। আমি বিশ্বাস করেছিলাম ভালোবাসা কখনো হারায় না। বিশ্বাস করেছিলাম যাকে মন প্রাণ দিয়ে চেয়েছি সেই হবে আমার শেষ আশ্রয়। কিন্তু সেই আশ্রয় আজ পরিণত হয়েছে বেদনার দেয়ালে। আমার হাতে শক্ত করে ধরে আছে ব্যাগের ফিতা, মুখে ক্লান্তির ছাপ, তবুও মনে ছিল একটুখানি আশা। আমি ভেবেছিলাম আমার শ্বশুর বাড়ি, এই বাড়ি যেখানে ভালোবাসার এত স্মৃতি, অন্তত এখানে স্ত্রীকে নিয়ে রাত কাটানোর অনুমতি মিলবে। কিন্তু দরজার কাছে আসতেই স্ত্রীর মুখ থেকে শুনলাম একটা কণ্ঠস্বর, যার প্রতিটা শব্দ আমার বুক ছেদ করে তীরের মতো ভিদে যাচ্ছে। রাহাত, তুমি এখন এখান থেকে ফিরে যাও। তুমি আমাদের বাসায় আসতে পারবে না। তুমি সেই অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছ। এক মুহূর্তের জন্য আমার বুকের ভেতর কেঁপে উঠল। কতটা যেন কারো হাতুড়ির মতো আমার হৃদয়ে আঘাত করলো। আমি আশ্চর্য। রিয়া, তুমি এসব কি বলছো? আর এত সময় দুজন একসাথে এসেছি, তাছাড়া এটা আমার শ্বশুর বাড়ি। আর এতদিন তো আমরা একসাথে এখানে আসতাম, তখন সব কিছু ঠিক ছিল। আজ হঠাৎ এই আচরণ। আমি দরজায় দাঁড়ানো মাত্রই তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। এ কেমন ব্যবহার তোমার? রিয়া একবার আমার চোখের দিকে তাকালো না। তার ঠোঁটের কোনো স্পষ্ট রাগ, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। দেখো রাহাত, আমি এত কিছু জানি না। আমরা পুরো রাস্তা একসাথে এসেছি, কিন্তু স্বামী হিসেবে আমাকে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। আর হ্যাঁ, তুমি এই বাড়ির জামাই, এটা ঠিক। তোমাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর সারা জীবনই বাসবো। কিন্তু আমার বাবার এই বাড়িতে তুমি আসতে পারবে না, থাকতেও পারবে না। আমার বুকটা হাহাকার করে উঠল। মনে ভেসে উঠল পরিবারের মুখগুলো, মা, ভাই, বোন, যাদের সাথে ঝগড়া করে আমি সব কিছু ছেড়ে বেরিয়ে এসেছি রিয়ার হাত ধরে, কেবল ওর জন্য, ওকে নিয়ে ভালো থাকার জন্য। রিয়া, তোমার এই কথাগুলো শুনে আমি অবাক না হয়ে পারছি না। তোমার জন্য মা, ভাই, বোন, পরিবারের সবার সাথে ঝামেলা করে, ঝগড়া করে বেরিয়ে এসে এত রাতে, এই তো কয়েক ঘন্টা আগেই কাপড় চোপড় নিয়ে রাতের অন্ধকারে বাসা থেকে বেরিয়ে এলাম। আর আজ তুমি সেই আমাকে তোমার বাবার বাড়িতে ঢুকতে দিচ্ছ না। বলো তো আমি এখন কোথায় যাব? এত রাত, হাতে টাকা নেই। প্লিজ রিয়া, অন্তত আজ রাতটা থাকতে দাও। সকালেই চলে যাব। সকাল হলে ব্যাংক খুলবে, তখন যে সামান্য টাকা আছে সেটা তুলব। রিয়ার মুখে এক মুহূর্তের জন্য করুণা ফুটল না, তার চোখে ছিল কঠিন অস্বীকৃতি। রাহাত, তুমি কোথায় থাকবে, কি করবে, হাতে টাকা আছে কিনা, এসব আমাকে বলে কোনো লাভ নেই। তোমাকে আমি কখনো আমার বাবার বাড়িতে খাবার খাওয়া তো দূরের কথা, দরজার ভেতরে পা রাখতেও দেব না। আমি স্তব্ধ, আমার বুকের ভেতর জমে থাকা দম আটকে যাচ্ছে। কিছুক্ষণ নীরব, শেষবারের মতো সাহস সঞ্চয় করে বললাম, রিয়া, আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিচ্ছ? রিয়ার চোখে যেন এক ঝলক অপরাধবোধের ছায়া ফুটল, কিন্তু মুখে তার কণ্ঠ কঠোরই রইল। কেন জানো না রাহাত, বিয়ের আগে আমি তোমাকে স্পষ্ট বলেছিলাম আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই বিয়ের পর আমি চাকরি করব না। তুমি আমার বাবা মায়ের জন্য সামর্থ্য অনুযায়ী খরচ দিতে হবে। তুমি দাওনি রাহাত, আমাকে চাকরি করতেও দিলে না। তুমিও আমার বাবা মায়ের জন্য কিছু খরচ দাওনি, কিন্তু তোমার সামর্থ্য ছিল। একবার চিন্তা করেছো কিভাবে আমার মা বাবা চলবে, কিভাবে তাদের সংসারটা চলবে? তাই তুমি এখন যাও, কোনো একটা বাসা ঠিক করে আসো। যখন সব ঠিক হবে আমি রেডি থাকবো। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এক সময় নিঃশ্বাস কাঁপিয়ে বললাম, রিয়া, আমি কি কিছু বলার সুযোগও পাবো না? রিয়া ঘুরে গেল, তার চোখের কোণে জল ঝিকমিক করছিল, কিন্তু ঠোঁটের ভাষা ছিল পাথরের মতো শক্ত। প্লিজ রাহাত, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি যদি আমাকে বটগাছের তলায়ও রাখো তাহলেও খুশি মনে থাকবো, কিন্তু এই বাড়ির দরজায় তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ। কথাটা শেষ করে সে হঠাৎ দরজা বন্ধ করে দিল আমার মুখের উপরই। কাঠের দরজা লাগলো এক প্রচণ্ড শব্দে, যেন আমার বুকের ভিতর হাজারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, হাত কাঁপছে, চোখও ভিজে আসছে। তারপর ধীরে ধীরে পেছনে ফিরে গেলাম। অপমান, লজ্জা, ক্ষোভ সব একসাথে মিশে বুকটা ভারী হয়ে গেল। মনে মনে ভাবলাম, রিয়া, আজকের এই অপমানের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আজ থেকে 4 বছর আগে আমার আর রিয়ার মধ্যে ছিল প্রেম আর ভালোবাসা। 4 বছরের সে ভালোবাসার পর বিয়ে। ভাবতাম দুজনের জীবন হবে স্বপ্নের মতো, কিন্তু আজকে যে স্ত্রীর জন্য মা, ভাই, বোন সবাইকে ছেড়ে চলে এসেছি, সেই আমাকে সবাই স্বার্থপর, মা, বাবা, বোন, স্ত্রী সবাই। কিন্তু আজ সব ভালোবাসায় পরিণত হয়েছে শূন্যতায়।
আজকের রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু কিভাবে? এত কিছুর পর আমি কোথায় যাব, কার কাছে যাব, আর আমার পরিণতি কি হবে তা জানতে হলে যেতে হবে আমাদের অতীতে। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। ভার্সিটির মাঠ, আকাশ জুড়ে লালিমা ছড়িয়ে পড়েছে, হালকা বাতাস গায়ে এসে লাগছে, গাছের পাতায় পাতায় সোনালি আলো খেলা করছে। সবাই ব্যস্ত নিজের মতো, কেউ খেলছে, কেউ আড্ডায় মগ্ন। কিন্তু মাঠের এক কোণে বসে আছে দুজন, রিয়া আর আমি। মাটির ওপর বসে আছি আমি, চোখে উৎকণ্ঠা, আর রিয়ার মুখে অভিমান স্পষ্ট। আমি বারবার তাকাচ্ছি রিয়ার দিকে, মুখে একরাশ অনুনয়। আমার মনে হচ্ছে আজ যদি রিয়া সত্যি রাগ করে উঠে যায় তাহলে পৃথিবীটা যেন থেমে যাবে। রিয়া প্লিজ, ও রাগ করো না। আগে আমি বেকার ছিলাম, তাই যখন তখন তোকে দেখতে আসতাম। এখন চাকরি করি, দায়িত্ব বেড়েছে, সময় মেলে না। কিন্তু তার মানে এই না যে তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে। প্লিজ রাগ করো না রিয়া, আমার অবস্থা বোঝার চেষ্টা করো। রিয়া ঠোঁট ফুলিয়ে তাকায়, চোখে স্পষ্ট অভিমান, বুকের ভেতর জমে থাকা ক্ষোভ যেন কথা হয়ে বেরিয়ে এলো। ঠিক আছে, এবার বলো, আমাদের বিয়ে কবে হবে? আমি মুহূর্তের জন্য থেমে যাই, চোখে লজ্জা, মনে একরাশ চিন্তা। সাহস করে উত্তর দিলাম, 2 মাস হলো ছোট বোনের বিয়ে হয়ে গেছে। আমাদের সংসারে এখন অনেকটা চাপ আছে, কিন্তু আমি কথা দিচ্ছি রিয়া, আর 2-3 দিনের মধ্যে মাকে সব বলবো আমাদের ব্যাপারে। সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নিচু স্বরে বলে, তোমার মা রাজি হবে তো? আমার পরিবারের তেমন সামর্থ্য নেই যে তোমাদের খুশি করতে পারবে। আমার বাবা মায়ের অবস্থা তুমি জানোই, এই নিয়ে আমি খুব ভীত। রিয়া এই নিয়ে একটু দুশ্চিন্তা করো না। এখন পুরো পরিবার আমার টাকায় চলে, আমি যা বলবো সবাই সেটাই মানবে। আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না, তুমি শুধু আমার পাশে থাকবে। রিয়ার চোখে এক ফোঁটা জল চিকচিক করে, সে মৃদু গলায় বলে, রাহাত, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের কথা না ভেবে কিছু করতে পারি না। তাই বিয়ের পর আমি চাকরি করব, যাতে তাদের খরচ চালাতে পারি। কিন্তু যদি তুমি আমাকে চাকরি করতে না দাও, তাহলে আমার বাবা মায়ের জন্য তোমার সামর্থ্য অনুযায়ী খরচ দিতে হবে। আমি এটা চাইবো। আমি তার হাত শক্ত করে ধরে ফেললাম। রিয়া এই নিয়ে কখনো টেনশন করবে না। যদি কোনো কারণে তুমি চাকরি করতে না পারো, তাহলে তোমার বাবা মায়ের দায়িত্ব আমার। যতটুকু সামর্থ্য আছে আমি তাদের জন্য করব, তুমি শুধু আমার পাশে থাকবে, বাকি সব আমি সামলে নেব। রিয়ার দীর্ঘ শ্বাস ফেলে আমার চোখের দিকে তাকায়, তার চোখে ভরসা ঝিলিক থাকলেও কোথাও একটা ভয় লুকিয়ে আছে। আমি তোমাকে বিশ্বাস করি রাহাত, কিন্তু তোমার মাকে আমার একটুও বিশ্বাস হয় না। সে কেমন মানুষ তুমি আমার চেয়ে ভালো জানো। আমি ভয় পাই রাহাত, যদি কোনোদিন আমাদের জীবনে তোমার মায়ের সমস্যা হয়ে দাঁড়ায়। আমি গভীর ভালোবাসায় রিয়ার হাতের ওপর হাত রাখলাম, কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা, যা যেন প্রতিজ্ঞার থেকেও বেশি কিছু। এইসব নিয়ে চিন্তা করো না রিয়া, আমি আজ ওয়াদা করছি তোমার বাবা মায়ের দায়িত্ব আমার, তাদের দেখাশোনা করব। আর আমার মা আমি সামলে নেব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। রিয়ার চোখে জল জমে ওঠে, তার মনে হয় এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। কিন্তু কোথাও একটা অদ্ভুত অস্বস্তি গোপনে বাসা বাঁধে, যেন ভবিষ্যৎ আস্তে আস্তে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেদিন সে আমাকেই নিঃশর্ত ভরসা করেছিল রিয়া। হৃদয়ের গভীরে জমে থাকা সমস্ত দ্বিধা, সমস্ত ভয় দূরে সরিয়ে এক অদ্ভুত সাহস নিয়ে সে নিজের জীবনটা তুলে দিয়েছিল আমার হাতে। কিন্তু আমার মা, না, তিনি কখনোই রাজি ছিলেন না। রিয়াকে ছেলের বউ হিসেবে মেনে নেওয়ার মতো মন তার ছিল না। রিয়াকে তিনি দেখতেন অপরিচিত এক মেয়ে হিসেবে, যেন ছেলের জীবনে সে সব কিছু কেড়ে নিতে চাওয়া এক অযাচিত অতিথি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, দেখো আমি তো এই পরিবারের একমাত্র ভরসা। সারা সংসারের খরচ, ছোট ভাই বোনদের পড়াশোনা, এমনকি চিকিৎসার টাকাও চলে আমার উপার্জনের উপর। তাই চাইলেও মা কিছু করতে পারলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অনিশ্চিত শর্তেও ঘরে তুললেন রিয়াকে ছেলের বউ করে। তারপর পেরিয়ে গেছে বিয়ের 1 মাস। জীবনটা ঠিক কতটা বদলে গেছে রিয়া টের পাচ্ছিল প্রতিটা মুহূর্তে। তবুও চেষ্টা করছিল সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখতে। সেদিন রাতে নীরবতায় আমার পাশে বসে হঠাৎই রিয়া বলল, রাহাত, আজকে মা ফোন করেছিল। আমি বিস্মিত দৃষ্টিতে তাকালাম, কিছুটা উদ্বেগও ফুটে উঠল চোখে। রিয়া এক নিঃশ্বাসে বলেই চলল, বাবা নাকি চাকরি খুঁজতে বের হয়েছে নাস। এক মুহূর্ত থেমে আকাশের দিকে তাকালো রিয়া, চোখে কেমন একটা অদ্ভুত শূন্যতা। নরম গলায় বলল, বাবা হয়তো লজ্জায় আমাকে কোনোদিন বলবেন না, কিন্তু আমি বুঝি রাহাত, তাদের সংসারটা কিভাবে চলছে। আমার মনে পড়ে রিয়াকে দেওয়া সেই প্রতিশ্রুতি। রাতের নীরবতায় যেন হঠাৎই ভারী হয়ে উঠল।
ভালোবাসা, দায়বদ্ধতা আর জীবনের লড়াই সব মিলেমিশে এক অদ্ভুত টানটান উত্তেজনা ভরিয়ে তুলল চারপাশ। আমি হালকা করে ঘুমন্ত ভঙ্গিতে চোখে কিছুটা অনিশ্চয়তা নিয়ে বললাম, রিয়া, কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখন হাতে টাকাও নেই। রিয়া তার চোখের দৃঢ়তা ও আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল, আমি তোমাকে আমার পরিবারের জন্য টাকা দিতে বলছি না। আমি বলতে চাচ্ছি আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। মায়ের থেকে অনুমতি নিতে হবে। রিয়া একটু হেসে চোখে অদম্য দৃঢ়তা রেখে বলল, তাহলে বলো, তোমার মাকে অনুমতি নাও। আমি অস্থিরভাবে কিছুক্ষণ চুপচাপ থাকলাম। তারপর, রিয়া, আমার মনে হয় না মা অনুমতি দেবে তোমার চাকরি করার। মুহূর্তে যেন চারপাশে বাতাস ঘন হয়ে উঠল। প্রেম, দায়িত্ব, পরিবার এবং স্বপ্ন সব মিলেমিশে সেই ছোট্ট ঘরটাকে এক অদ্ভুত উত্তেজনার কেন্দ্রে পরিণত করেছিল। রিয়ার কণ্ঠে রাগ আর অনমনীয় দৃঢ়তার মিশ্রণ। আমাকে বিয়ে করতে তো উনি অনুমতি দেননি, তারপরেও তুমি ওনাকে রাজি করিয়েছ। এবারও ঠিক সেইভাবেই রাজি করাও। আমি গভীর নিঃশ্বাস নিলাম। স্থির দৃষ্টিতে রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, বাসায় তোমারও কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে। এগুলো কে করবে তা তো আমাকেই ভাবতে হবে। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এসব আমার কাজ, আমি করব। বিয়ের আগে তো আমি সব কিছু স্পষ্টভাবে জানিয়েছিলাম, আর তুমি নিজেই ওয়াদা করেছিলে। আমি মুহূর্তের জন্য চুপ করে রিয়ার চোখের ভিতরে অগ্নিশিখা অনুভব করতে চাইলাম। তারপর ধীর ও অটল সুরে বললাম, তখন আর এখনকার পরিস্থিতি ভিন্ন, তবে আমি দেখব কি করা যায়, একটু অপেক্ষা করো। এই কথাগুলো বলে আমি হেঁটে চলে গেলাম ওয়াশরুমের দিকে। পেছনে রিয়া হৃদয়ের অস্থির ঢেউ, যা মুহূর্তের জন্যও স্থির হতে চায় না। পরদিন সকাল, হালকা আলোয় ঘরটি ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছিল। আমি অফিসে চলে যাওয়ার পর রিয়া সংকোচ ও অস্থিরতায় মিশ্রণে ধীরে ধীরে আমার মায়ের কক্ষে প্রবেশ করলো। তার কণ্ঠে লুকোনো ভয়ে, চোখে অপ্রকাশিত প্রশ্ন। মা, আপনাকে কিছু বলার আছে। মা তখন ফোনে মেয়ের জামাইয়ের সঙ্গে কথোপকথনে মগ্ন। একটু হালকা দ্রুতিবিহীন হাসি মুখে ফুটিয়ে বলল, মা, আপনার সাথে কিছু কথা ছিল। দেখছো না আমি ফোনে কথা বলছি, একটু অপেক্ষা করো। মেয়ের জামাইয়ের সঙ্গে কথা বলতে বলতেই তিনি গম্ভীর অথচ নরম ভঙ্গিতে বললেন, জামাই, আমার মেয়ে উচ্চ শিক্ষিত, তাকে শুধু ঘরের দেওয়াল আর রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ রাখা সঠিক হবে না। আজকের মেয়েরা চায় নিজের পরিচয়, নিজের পদচিহ্ন গড়তে, ঘর বাড়ি নয়, নিজের পায়ে দাঁড়াতে, জীবনের পথে এগোতে চায়। তাই যদি নিহা চাকরি করতে চায়, তুমি ভুলেও বাধা দেবে না। ওপাশ থেকেই, মা, তবে একবার আমার মায়ের অনুমতি নিত, তাহলে আরও সুন্দর হতো, ভালো হতো। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর ধীরে কিন্তু অটল সুরে যোগ করলেন, আমার মা বলল, সংসার আর ঘরের দায়িত্ব এখন আমার মেয়ের দখলে। তোমার মায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। আর শোনো, যদি সে চাকরি করে ঘরের কাজ করতে পারবে না, তাই ঘরের দায়িত্ব তোমার মা দেখবেন, না হয় প্রয়োজনে লোক রাখবেন। ওপাশ থেকে, ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়, আপনি টেনশন করবেন না। হ্যাঁ বৌমা, বলো কি বলতে এসেছো? রিয়ার কণ্ঠ স্তব্ধ, চোখে উত্তেজনার, মনের মধ্যে অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে স্বপ্ন, স্বাধীনতা, আকাঙ্ক্ষা, অন্যদিকে ঘর, সংসার এবং দায়িত্বের ভার। তার মন বুঝতে পারল এই পথ সহজ হবে না। সম্পর্কের টান টান সীমারেখা তাকে সতর্ক হতে শেখাচ্ছে। রিয়া ধীরে ধীরে বসলো। মনের ভেতর এক অদৃশ্য যুদ্ধ। একদিকে নিজের স্বপ্নের স্বাধীনতা, অন্যদিকে সামাজিক দায়িত্বের আবদ্ধতা। সে জানত জীবনের এই মোড়ই তার ধৈর্য, বুদ্ধি এবং সতর্কতার সত্য পরীক্ষা নেবে। রিয়া কাঁপতে কাঁপতেই বলল, মা, আমি চাকরি করতে চাই, এর জন্য আপনার অনুমতি দরকার। মা ঠান্ডা কণ্ঠে এক ধরনের কঠোর বিরক্তি মুখ নিয়ে উত্তর দিলেন, ঘরের বউ ঘরে থাকবে, আর তাছাড়া মেয়েদের কাজই হলো ঘর সামলানো, চাকরি করা নয়। এজন্যই আমি চাইনি যে খুব শিক্ষিত মেয়েকে ছেলের বউ বানাবো। আর তুমি যদি চাকরি করো, তাহলে আমার ঘরটি কে সামলাবে? তাই বলছি, চাকরির আশা মাথা থেকে ফেলে দাও। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলেই মা ঘর থেকে বের হয়ে নিজের রুমের দরজা ঠাটিয়ে বন্ধ করে দিলেন। রিয়া দাঁড়িয়ে রইল। পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছিল। সে ভাবতে লাগলো, এক শ্রেণীর মানুষের একাধিক রূপ, একই মেয়ে, একই সংসার, এক শাশুড়ি মা। কিছুক্ষণ আগেই সেই একই শাশুড়ি মা মেয়ের জামাইয়ের সঙ্গে হাসি মাখা কি কথা বলছিল, আর এখন কি বলছে? শিক্ষিত মেয়েরা চাকরি করবে না, কিন্তু ঘরের কাজ করবে। রিয়া হঠাৎ উপলব্ধি করলো কত রূপের মানুষ দেখতে হবে শাশুড়ি মায়ের, কত ভিন্ন আচরণে তার জীবনটা বাধা দিতে পারে। একটা মানুষের মধ্যে কত বিপরীতমুখী মানসিকতা লুকিয়ে থাকতে পারে।
রিয়ার মন কেঁপে উঠল। চোখে এক ধরনের অজানা অসহায়তা, বুকের ভিতর জড়ানো হতাশা। সে বুঝতে পারল শুধু নিজের স্বপ্নের জন্য লড়াই করা সহজ নয়। কেউ কেউ স্বপ্নের পথে বাধা দিতে পারে, এমনকি নিজের পরিবারের মানুষরাই। রিয়া ধীরে ধীরে নিজের ঘরের দিকে ফিরে এলো। প্রতিটা ধাপ যেন ছিল কষ্টের, কিন্তু মনে মনে দৃঢ় সংকল্প জেগে উঠল। যদি স্বপ্ন সত্যি করতে হয়, বাধা যত বড়ই হোক তাকে অতিক্রম করতেই হবে। রাতে যখন শহর নিস্তব্ধ, আমি তখন বাসায় ফিরে আসি। ঠিক তখনই আমার মায়ের কণ্ঠে ডাক, করা অথচ চাপা অভিব্যক্তি মিশিয়ে। আচ্ছা রাহাত, তোর শ্বশুরের তো কোনো ছেলে নেই, তারা কেমন করে চলে? মা, তাদের দেখার কেউ নেই, আর রিয়া চাকরি করতে চায়। যদি তুমি অনুমতি দিতে তাহলে তাদের সব কিছু ভালোভাবে চলতো। আমি দেখলাম মায়ের চোখ লাল, রাগ আর ভয়ঙ্কর দৃঢ়তা মিশেছিল। তিনি কঠোরভাবে বলে উঠলেন, না, আমি চাকরির জন্য কোনো অনুমতি দেব না। মেয়েদের কাজ হলো ঘর সামলানো, সংসার দেখাশোনা করা। আরেকটা কথা মনে রাখিস রাহাত, তুই ভুলেও তাদের জন্য 1 টাকাও দিবি না। যদি এমন কিছু করিস তাহলে ঘরে আগুন জ্বলবে। আমি হতভম্ব হয়ে যাই মায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে। কঠোর, অবিচল এবং হুঁশিয়ারিমূলক। আমার জীবনে যা আগে কখনো দেখিনি। হৃদয় জুড়ে একটা অজানা ভীতির ছায়া নেমে এলো। চুপচাপ কোনো শব্দ না করে আমি ধীরে ধীরে নিজের রুমের দিকে হেঁটে গেলাম। দরজা বন্ধ করার পরও কণ্ঠের আঘাত এবং মায়ের চোখের শীতল তীক্ষ্ণতা আমার মনে থেকে যায়। মনে ছিল এই সংসারের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত যেন আগুনের ওপর হাঁটা। একটা ভুলই সব কিছু ভণ্ড করে দিতে পারে। আমাকে দেখে রিয়া হতাশা নিয়ে বলল, দেখলাম। মায়ের রুমে গেলে কিছু বলেছো তো? হ্যাঁ বলেছি, কিন্তু মা খুব কঠোরভাবে নিষেধ করেছেন। রিয়ার চোখে জলে ভরে উঠল, অঝরে কান্না গড়িয়ে পড়তে লাগলো। আমি তার পাশে এসে আশ্বাস দিলাম, আমি কিছু একটা করব, তুমি চিন্তা করো না। কিন্তু রিয়ার চোখে এক ধরনের হাহাকার ও হতাশা, এবং কণ্ঠে টানাপোড়েন ভরা স্বরে সে বলল, আমার তোমার উপর সমস্ত বিশ্বাস মরে গেছে রাহাত। আমি চুপচাপ রইলাম, কোনো শব্দ উচ্চারিত হলো না। পরদিন সকালে আমি অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। লক্ষ্য করলাম মা ফোনে কথা বলছেন। কথোপকথনটি ছিল ছোট বোন নিহার বিষয়েই, তার শাশুড়ির সাথে আমার মায়ের কথা। দেখুন বিয়াইন, আমার মেয়ে চাকরি করবে, ঘরের কাজ করতে পারবে না। এখনকার মেয়েরা নিজের স্বাধীনতায় চলতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই আমার মেয়ে চাকরি করবে। ওদিকে নিহার শাশুড়ি বলল, দেখুন বিয়াইন, আপনার মেয়ে একবারও আমার অনুমতি নিল না, আমাকে একটিবারও জিজ্ঞেস করলো না। উল্টো আপনি মেয়ের মতো বাতরা লাভ করছেন। যদি আপনার ছেলের বউ এসব কাজ করতো আপনি মেনে নিতেন? আমার মা ঠোঁটের কোণে হালকা হাসি ফেলে বললেন, অবশ্যই মেনে নিতাম। আমার বৌমা যদি চাকরি করে আমি খুশি খুশি অনুমতি দিতাম। আর আমার মেয়ে চাকরি করবে, এতে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছি না। এই কথাগুলো শুনে আমি অবাক ও অস্থির। মায়ের এত রূপ, একই মা, একই ঘরে, এত ভিন্ন ভাব আমার চোখে কখনো এত ভয়ঙ্কর আর অবিশ্বাস্য মনে হয়নি। মনে মনে ভাবলাম, মার এত রূপ কখনো দেখিনি। আর রিয়া এক পলকে তাকিয়ে আছে আমার দিকে। চোখে ব্যথা, বিশ্বাসহীনতা ও আশা সবই মিশে আছে। আমি বুঝতে পারলাম রিয়ার চোখের ভাষা, তার ভেতরের কথাগুলো, কিন্তু আমি কিছু করতে পারছি না। হাজার চেষ্টা করলেও আমার জন্মদাত্রী মায়ের কঠোরতায় আমাকে বাধ্য করে নীরব থাকতে। মনে মনে ভাবলাম, কতই না জটিল জীবন, ভালোবাসার পরিবারের বাধ্যবাধকতা, দুইয়ের মাঝখানে রয়ে গেলাম। রিয়া নিজের রুমে এসে বিছানায় বসে পড়ে। বুকের ভিতর কেমন এক অজানা ঝড়। সে ভাবছে, এ কেমন মানুষ, নিজের মেয়ের জন্য এক নিয়ম আর ছেলের বউয়ের জন্য আরেক নিয়ম। একই মা, একই রক্তের মানুষ, কিন্তু সিদ্ধান্তে এত বৈপরীত্য কেন? চোখের কোণে জল জমে ওঠে, কিন্তু সে কেঁদে ফেলতে চায় না। ঠোঁট কামড়ে চুপচাপ বসে থাকে। অন্যদিকে আমি একা একা রাস্তা দিয়ে হাঁটছি। শহরের হালকা আলোয় আমার মুখটা নিস্তেজ। আমি ভাবনায় ডুবে আছি। নীরবতার ভেতরে নিজের সঙ্গে নিজেই কথা বলতে থাকি। মায়ের এমন দুইমুখী আচরণ কেমন করে সম্ভব? নিজের মেয়ের জন্য এত স্বাধীনতা, এত অধিকার, আর রিয়ার ক্ষেত্রে এত বাধা, এত নিষেধাজ্ঞা। কেন মা আমার সংসারে এভাবে আগুন ধরাতে চাইছে? কিন্তু মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা আমাকে অসহায় করে ফেলে। রিয়া তখন নিজের মনে নিজেই ঠিক করে ফেলে, আজ রাতে রাহাতের সাথে বসে সব কথা খুলে বলবো, সব কষ্ট, সব যন্ত্রণা জানাবো। হয়তো কিছু একটা সমাধান হবে। কিন্তু রাত গড়িয়ে যায়। ঘড়ির কাঁটা 10টার ঘরে পৌঁছে যায়। আমার আসার সময় প্রতিদিন সন্ধ্যা 6টা, অথচ আজ আমি বাসায় ফিরছি না। হঠাৎ কলিং বেলের আওয়াজে রিয়ার বুক ধরপড় করে ওঠে।
মনে হয় রাহাত এসেছে। দরজা খুলে দেখে আমি এসেছি, কিন্তু মুখে ক্লান্তি আর চোখে চাপা দুশ্চিন্তার ছায়া। আমি রাতের খাবার শেষে যখন রুমে প্রবেশ করি, রিয়া নরম স্বরে জিজ্ঞাসা করে, রাহাত, তুমি কি ভেবেছো আমার চাকরির বিষয়টা নিয়ে? আমি এক মুহূর্ত চুপ থাকি, তারপর দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিই, রিয়া, তুমি যদি চাকরি করতে চাও তাহলে মা প্রচণ্ড ঝামেলা করবে। আমি চাইলেও তখন তোমাকে রক্ষা করতে পারবো না। রিয়ার বুকের ভেতর যেন কষ্টের পাহাড় ধসে পড়ে, চোখ ভিজে আসে, কিন্তু কান্না আটকে রাখে। জানো রাহাত, পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস আমি করেছি তোমার উপর, আর পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে। তাই তোমার উপর রাগ ধরে রাখতে পারি না, তোমার থেকে দূরে থাকতে পারি না। তুমি আমার রক্তের সাথে মিশে গেছো, আমার অস্তিত্বের অংশ হয়ে গেছো, কিন্তু তুমি তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, চোখে অভিমান, কণ্ঠ আর লুকানো ভালোবাসা মিলেমিশে আছে। কিছুক্ষণ নীরব, তারপর ধীরে ধীরে বললাম, রিয়া, আমরা ছেলেদের মন কেউ বোঝে না। আমরা অনেক কথা মুখে বলি না, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসি না। একদিন তুমি আমার বুকে মাথা রেখে বলবে, আজ যে অভিযোগ করছো তা ভুল ছিল, মিথ্যা ছিল। কথাগুলো বলে আমি চুপ হয়ে যাই। রিয়ার চোখে জল টলমল করে, বুকের ভিতর ভালোবাসা আর যন্ত্রণার দ্বন্দ্ব বয়ে যায়। কিছুদিন পর হঠাৎ রিয়া ভোরবেলায় বমি করতে শুরু করলো। শরীরটা কেমন অবশ ও নিস্তেজ হয়ে গেছে। আমি দিশেহারা হয়ে গেলাম, বুকের ভিতরে এক অজানা আশঙ্কা, চোখে আতঙ্কের ছায়া। তাড়াতাড়ি রিয়াকে হাসপাতালে নিয়ে গেলাম। ডক্টরের চেক আপ শেষ হলো। কাগজের দিকে তাকিয়ে ডাক্তার মৃদু হাসি দিয়ে বললেন, মিস্টার রাহাত, খুশির খবর, আপনার স্ত্রী 2 মাসের গর্ভবতী। আপনি বাবা হতে চলেছেন। শব্দগুলো যেন বজ্রপাতের মতো হয়ে নেমে এলো, কিন্তু সেই ছিল আনন্দের বজ্রপাত। আমার মুখে যেন আলো ছড়িয়ে পড়ল, চোখ দুটো ভেজে উঠল অজান্তেই। আর রিয়া, তার বুকের ভেতর জমে থাকা হাজার কষ্টের বাঁধ ভেঙে চোখ বেয়ে ঝরে পড়ল খুশির অশ্রু। কাপা গলায় রিয়া বলল, আল্লাহ, আমার জন্য একটা কন্যা সন্তান হয়। তার কণ্ঠে অদ্ভুত কোমলতা, চোখে অপার মমতা। খবর শুনে রিয়ার মা বাবা ছুটে এলেন, মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। মায়ের চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। মারে, এখন থেকে আর আমাদের চিন্তা করবি না। আমরা বুড়ো বুড়ি কোনোভাবে চলে যাব। তোর বাবা একটা চাকরি পেয়েছে, তুই এখন শুধু নিজের আর নিজের সন্তানের খেয়াল রাখ। রিয়ার চোখ আবারও ছলছল করে উঠল, কাপা কণ্ঠে বলল, এই জীবনে তোমাদের জন্য কিছুই করতে পারলাম না মা। মা শুধু মেয়ের কপালে হাত রেখে দোয়া করে চলে গেলেন। এভাবেই কেটে গেল 4 মাস। একদিন হঠাৎ আমার বোন নিহা কাঁদতে কাঁদতে বাড়ি এসে হাজির, হাতে কাপড় চোপড়ের ব্যাগ, মুখে অভিমান, চোখে কান্নার দাগ। আমি জিজ্ঞাসা করলাম, নিহা, এবার কি নিয়ে ঝগড়া করলি? নিহা গলা ভারী করে বলল, ভাইয়া, আমার ননদ কয়েকদিনের জন্য আমাদের বাসায় এসেছে। সে আমাকে চা বানিয়ে দিতে বলল। আমি না করতে শাশুড়ি চা নয় তাই বলতে শুরু করলো, গালিগালাজ করতে থাকে। স্বামীও চুপ করে দাঁড়িয়ে রইল, সে কোনো প্রতিবাদ করেনি। আমি কি তাদের চাকরানি নাকি ভাইয়া? সব কাজ আমাকেই করতে হবে? তোর সংসার, তুই বুঝিস নিহা। 2 দিন পর পর ঝগড়া করে চলে আসিস, এতে তুই ক্ষতিগ্রস্ত হবি। নিহা চোখ মুছতে মুছতে প্রশ্ন করলো, ভাইয়া, আমি এলে কি তোমার কোনো সমস্যা হয়? তুই যদি স্বামীকে নিয়ে এসে 1-2 মাস থাকিস তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বারবার ঝগড়া করে চলে আসিস, সেটা ঠিক না। ঠিক তখনই আমার মা কথার মাঝে হস্তক্ষেপ করলেন, কণ্ঠে অভিমান মিশে গর্জে উঠলেন, আমার মেয়ে কি চাকরানি নাকি? আমার মেয়ে রাজরানী, সে কেন চা বানাবে? সে যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি চুপ হয়ে গেলাম। আজ আমার অফিস বন্ধ, চুপচাপ নিজের রুমে চলে যাই। বিকেলে নিহা রিয়াকে হাসি মুখে বলল, ভাবি, আমার জন্য রং করা করে 1 কাপ চা দাও প্লিজ। রিয়া মাথা নিচু করে বলল, নিহা, আমি এখন 6 মাসের গর্ভবতী, শরীরটা ভালো নেই, তাই চা বানাতে পারবো না, তুমি নিজেই বানিয়ে নাও। এ কথা শোনা মাত্রই নিহা ও মা একসাথে রেগে উঠল। তাদের কণ্ঠে তিরস্কার, চোখে ঘৃণা। রিয়াকে কঠিন কটু কথা বলেই গালিগালাজ করতে থাকে তারা। আমি তখন রুম থেকে বেরিয়ে এসে প্রশ্ন করলাম, কি হয়েছে মা? রিয়ার সাথে এমন বাজে আচরণ কেন? আমার মা জ্বালাময়ী চোখে তাকিয়ে বললেন, দেখিস না, নিহা তোর বউকে 1 কাপ চা বানিয়ে দিতে বলেছে, আর সে মুখের উপর না করে দিয়েছে। আমার মেয়েটা অনেকদিন পর এসেছে, একটু চা বানিয়ে দিলে কি ক্ষতি হতো? মা, রিয়া এখন 6 মাসের গর্ভবতী, ও অসুস্থ। নিহা তো সুস্থ ছিল, ও বানিয়ে নিতে পারত। আর মা, নিহা শ্বশুরবাড়িতেও একই ঘটনা হয়েছিল। নিহা তখনও চা বানায়নি, উল্টো ঝগড়া করে চলে এসেছিল।
সে সুস্থ ছিল, সে যদি চা বানিয়ে দিত আজকেও তার শ্বশুর বাড়িতেই থাকতো, আর এই ঝগড়া হতো না। আমার মা চোখ বড় বড় করে বললেন, রাহাত, অন্যদের সাথে আমার মেয়ের তুলনা করবি না। মা, তোমার মেয়ের সাথে অন্য কারো তুলনা করার সাহস আমার নেই, কিন্তু একটা কথা বলতে চাই, তুমি আর নিয়ে এতটাই স্বার্থপর যে মুখে বলে শেষ করা যায় না। কথাগুলো বলে আমি রিয়ার হাত শক্ত করে ধরে টেনে নিজের রুমে নিয়ে চলে এলাম। রিয়ার হাত কাঁপছিল, চোখে জল, কিন্তু বুকের ভেতরে এক ধরনের স্বস্তি এসেছিল, কারণ আমি আজ প্রথমবারের মতো তার পাশে দাঁড়িয়েছি। সেদিন থেকে আমার মা রিয়াকে কথায় কথায় খোঁটা দিতে শুরু করে। রিয়ার মা বাবাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, ফকিন্নির মেয়ে, ভিখারির বংশ। এমন সব তির্যক কথা প্রতিদিন ছড়িয়ে দিতেন তিনি, কিন্তু রিয়া নীরবে সহ্য করত, আমাকে কিছুই বলতো না। হয়তো ভাবতো যতই কষ্ট হোক সংসারে অশান্তি আনতে চাই না। এভাবেই দিন যায়, মাস পেরোয়। সময়ের স্রোতে একদিন রিয়ার কোল আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। আমার চোখে আনন্দের অশ্রু ঝরে, রিয়া সুখে ভেসে যায়। আমার মেয়ের নাম রাহি, আমাদের প্রাণ, আমাদের আশা। রিয়ার মা বাবা মাঝে মাঝে আসে নাতনিকে দেখতে। আমার মা তখন আমার সামনে নাতনিকে আদরে ভরিয়ে দেয়, কিন্তু আমি অফিসে গেলেই সেই স্নেহ মিলিয়ে যায়। দুমুখ আচরণে রিয়ার বুক কাঁপে, কিন্তু কিছু বলে না। আমি তো মেয়ের কথা বলতেই পাগল। তার প্রতিটা হাসি, প্রতিটি খেলা সবই আমার জীবনের আলো। রাহির বয়স এখন 11 মাস। এক বিকেলে হঠাৎ রাহি অজ্ঞান হয়ে যায়। রিয়া ভয়ে কেঁপে ওঠে, তৎক্ষণাৎ আমাকে ফোন করে চিৎকার করে বলে, রাহাত, তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে এসো, রাহি অজ্ঞান হয়ে গেছে। আমি এক মুহূর্ত দেরি না করে সব কাজকর্ম ফেলে ছুটে যাই সিটি হাসপাতালে। হাসপাতালের করিডোর তখন উত্তেজনায় গম। আমার বুকের ভেতরটা যেন থমকে আছে। কিছুক্ষণ পর ডক্টর রুম থেকে বেরিয়ে আসে, তার কণ্ঠ কঠিন। মিস্টার রাহাত, আপাতত বাচ্চা বিপদমুক্ত, কিন্তু মাথায় একটি টিউমার ধরা পড়েছে। কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে। একথা শোনা মাত্র রিয়া চেয়ারে বসে পড়ে। আমার মাথা ঘুরে যায়, পায়ের নিচ থেকে মাটি যেন সরে যায়। ডক্টর, অপারেশন হলে কি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে? ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বললেন, 70% সম্ভাবনা আছে, তবে অপারেশনের খরচ প্রায় 30 লাখ টাকা। এর মধ্যে যত দ্রুত সম্ভব টাকা জোগাড় করতে হবে। রোগীকে ম্যানুয়াল হাসপাতালে রেখেই চিকিৎসা চলবে। ডাক্তার, আমি টাকা জোগাড় করছি, যা লাগে আমি করব। রাহির পাশে তার নানুকে বসিয়ে রেখে আমি আর রিয়া বাসায় ফিরি। রিয়ার চোখ লাল, কণ্ঠ কাঁপছে। এত টাকা আমরা কোথায় থেকে আনবো রাহাত? আমি কিছুটা হিসাব করে বললাম, আমার কাছে 10 লাখ সঞ্চয় আছে, অফিস থেকে 5 লাখ লোন নিতে পারবো, বাকি 15 লাখ বাবার পেনশনের টাকা থেকে নেব, যা এখন মায়ের অ্যাকাউন্টে আছে। প্রায় 35 লাখ আছে। রিয়া মাথা নেড়ে বলে, রাহাত, আমার মনে হয় না তোমার মা টাকা দেবেন। না রিয়া, মা দেবেন। রাহির এমন অবস্থা জেনে মা নিশ্চয়ই সাহায্য করবে। রিয়া মনে মনে ভাবে। রাহাত, তোমার মায়ের আসল রূপ তুমি এখনো দেখো নাই। বাসায় পৌঁছে আমি সরাসরি মায়ের রুমে যাই। মা অবাক হয়ে তাকায়। কিরে, হঠাৎ আমার রুমে? আমি কাবা কাবা কণ্ঠে সব কিছু খুলে বলি, রাহির অসুস্থতার কথা, ডক্টরের কথা। তারপর মায়ের দিকে তাকিয়ে বলি, মা, বাবার পেনশনের টাকার মধ্যে থেকে 15 লাখ টাকা ধার দাও, রাহির অপারেশনটা করতে দাও মা, আমি প্রতিটা টাকাই ফিরিয়ে দেব। কিন্তু আমি যা শুনলাম তাতে আমার পুরো পৃথিবীটাকেই ভেঙে দিল। আমার মা সোজা হয়ে বসে ঠান্ডা গলায় বললেন, না রাহাত, এই টাকায় রাফি ব্যবসা করবে। আমার ছোট ছেলের ভবিষ্যৎ আছে সামনে, আমি 1 টাকাও দেব না। আমি স্থির হয়ে মার দিকে তাকাই, গলায় কান্না জমে আসে। ধবাস করে মায়ের পায়ের কাছে বসে পড়ি আর পা জড়িয়ে ধরে বলি, মা, অপারেশন না হলে রাহি বাঁচবে না মা, আমার মেয়েটা মরে যাবে মা। কিন্তু মায়ের চোখে এক ফোঁটাও জল নেই। অবিকল পাথরের মতো কণ্ঠে তিনি বললেন, তোর মেয়ে বাঁচুক বা মরুক, তাতে আমার কিছু যায় আসে না। তুই যা এখান থেকে, আমি 1 টাকাও দিতে পারবো না। এই মুহূর্তে পৃথিবীটা যেন থেমে গেল। আমার বুকের ভিতর ঝড় বয়ে যায়। মায়ের এই নিষ্ঠুর রূপ আমি কখনো কল্পনা করিনি। রিয়ার চোখে জল থামার কোনো নামই নেই, যেন সুখের সমস্ত আলো নিভে গিয়ে চারদিক অন্ধকারে ডুবে গেছে। আমি নিজের রুমে এসে দরজাটা আস্ত করে বন্ধ করলাম। অন্ধকারে ঘরের নীরবতার মাঝে রিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে ধরতেই চোখের কোণ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল অশ্রু। আমি ভেঙে পড়েছি পুরোপুরি। বুকের ভিতর কেমন যেন আগুন জ্বলছে, কিন্তু শব্দ করে কাঁদতেও পারছি না। রিয়া আঁকড়ে ধরে আমার চোখের জল মুছে দিতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রাহাত, প্লিজ শান্ত হও। তুমি এখন ভেঙে পড়লে চলবে না। আমাদের রাহিকে বাঁচাতে হবে, টাকার ব্যবস্থা করতে হবে, হাসপাতালে ফিরতে হবে। তুমি শক্ত হও রাহাত, তোমার ভেঙে পড়া মানে আমি ভেঙে পড়া।
আমাদের স্বপ্নে ভেঙে যাওয়া। আমি ভেতর থেকে ছিন্ন ভিন্ন হলেও রিয়ার কথায় সামান্য শক্ত হতে চেষ্টা করলাম। চোখের জল গিলে নিয়ে দৃঢ় গলায় বললাম, না রিয়া, আমি হাল ছাড়ব না। আমি আবার মায়ের কাছে যাব। যেই টাকা বাবা রেখে গেছেন সেই টাকায় যেমন রাফির অধিকার আছে তেমন আমারও আছে। আমার মেয়ের জীবন বাঁচাতে আমি সেই টাকা চাইতেই পারি। আমি আবারও মায়ের ঘরে ঢুকে দাঁড়ালাম। মা, বাবার রিটায়ারমেন্টের টাকায় রাফি যতটুকু অধিকার আছে ততটুকু আমারও আছে। ওই টাকা আমার বাবার রক্ত ঘামের ফল। আমার মেয়ের জীবন বাঁচাতে আমাকে সেই টাকা ধার হিসেবে হলেও দাও প্লিজ মা। আমার মা বিছানায় বসে সযত্নে শাড়ির আঁচল ভাঁজ করছিলেন। তার ঠোঁটে একরাশ শীতল হাসি খেলে গেল। শীতল কণ্ঠেই বললেন, না রাহাত, ওই টাকায় শুধু আমার ছোট ছেলে রাফির অধিকার। ওই টাকা দিয়ে ওর ব্যবসা দাঁড় করাবো। তোমার জন্য 1 টাকাও দিতে পারবো না। তুমি অন্য কোথাও থেকে টাকা জোগাড় করো। মায়ের এই কথাগুলো যেন এক একটা ধারালো ছুরির মতো বুক চিরে বেঁধল আমার হৃদয়ে। মুখের সব কথা যেন হারিয়ে গেল মুহূর্তেই। শুধু নিঃশব্দে তাকিয়ে রইলাম মায়ের দিকে। তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে চলে এলাম। সারাদিন আমি আর রিয়া শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ালাম। ব্যাংক, আত্মীয়, বন্ধুবান্ধব, যার কাছে যাওয়া সম্ভব সবার কাছে হাত পেতেছি, কিন্তু পুরো 15 লাখের ব্যবস্থা কোথাও হচ্ছে না। রিয়া মাঝে মধ্যেই থেমে থেমে কাঁদছে। আমি বারবার হাত ধরে সান্ত্বনা দিই, কেঁদো না রিয়া, আমাদের রাহিকে বাঁচাতে আমি শেষ চেষ্টা পর্যন্ত করব। আমি হাল ছাড়ব না, আমি পারবো। সন্ধ্যা করে রাত নামলো। হতাশ, ক্লান্ত, ব্যথিত শরীর নিয়েই আমরা বাসায় ফিরলাম। রাহির জন্য কিছু কাপড় চোপড় নিতে হবে, হাসপাতালেই থাকতে হবে হয়তো। বাসায় ঢুকতেই দেখলাম আমার ছোট ভাই রাফি সোফায় বসে আছে। অচেতন চোখে রাফির দিকে তাকালাম। তারপর ছুটে গিয়ে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রাফি ভাই, তুই জানিস তো ও রাহির অবস্থা কতটা খারাপ? মাকে বল ভাই, মাকে বোঝা প্লিজ। 10 লাখ টাকা ধার হিসেবে দিক। আমি কসম করে বলছি আমি টাকাটা ফেরত দেব। আমার মেয়ের জীবন মৃত্যুর প্রশ্ন রে ভাই, মাকে বল না প্লিজ। রাফি ধীরে ধীরে হাত সরিয়ে নিল। ঠোঁটে এক অদ্ভুত অহংকারে হাসি ফুটে উঠল। তারপর আমাকে হঠাৎ ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাফি দাঁতে দাঁত চেপে বলল, ভাইয়া, আমি মাকে নিষেধ করেছি। মাকে বলেছি যেন ওই টাকা থেকে তোমাকে 1 টাকাও না দেই। এই টাকাই শুধু আমার অধিকার। ওই টাকা দিয়ে আমি আমার ব্যবসা শুরু করব। তোমার মেয়ের জন্য আমার 1 টাকাও দেওয়ার ইচ্ছা নেই। রাফির মুখ থেকে কথাগুলো শুনে আমার দুনিয়া যেন থমকে গেল। মুহূর্তেই মাথার ভেতর শূন্যতা তৈরি হলো। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। আমার বুকের ভেতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি ভাবলাম, এ কেমন ভাই, এ কেমন মা, যে টাকা বাবা রেখে গেছেন আমাদের জন্য সেই টাকার 1 ফোঁটাও আমার অসুস্থ মেয়ের জন্য নয়। রিয়া দরজার পাশে দাঁড়িয়ে সব কিছু চুপচাপ দেখছিল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠছে, চোখের জল থামছে না। রাফি হঠাৎ রাগে, অভিমানে আর দীর্ঘদিনে জমে থাকা গোপন ক্ষোভে কাঁপতে কাঁপতে আমার চোখের দিকে তাকিয়ে ধারালো কণ্ঠে বলল, না ভাইয়া, এই টাকায় তোমার বিন্দু মাত্রও কোনো অধিকার নেই। শুনে রাখো, তুমি আমার আপন ভাই নও, তুমি আমার সৎ ভাই। তোমার জন্মের সময় তোমার মা মারা যান, তারপর বাবা আমার মাকে বিয়ে করেন। তুমি শুধু এই বাসার একটা অতিথি, আমাদের রক্তের সম্পর্ক নেই। এসব কথা আমি শুনেছি বাবা মারা যাওয়ার কিছুদিন পরে। এই কথাগুলো যেন বাজ হয়ে আঘাত আনলো আমার বুকের ভেতর। মুহূর্তের মধ্যে পৃথিবীটা আমার চোখের সামনে ঝাপসা হয়ে গেল। আমি এক পা পিছিয়ে সোফায় দপাস করে বসে পড়লাম। মনে হচ্ছিল আশেপাশে সব কিছুই হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। শরীর কাঁপছে, বুকের ভেতর প্রচণ্ড একটা দপ্পকানি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দুপুক করা বুকে হাত রেখে কাঁপা কণ্ঠে আমি কিছুটা অস্পষ্ট স্বরে বললাম, না রাফি, তুই এসব মিথ্যে কথা বলছিস তাই না ভাই? প্লিজ বল না একবার। আমার টাকা লাগবে না, কিছুই লাগবে না। প্রয়োজন আমি আমার কিডনি বিক্রি করে দেবো আমার মেয়ের চিকিৎসার জন্য। কিন্তু তুই বল, এসব তুই মিথ্যে বলছিস, বল প্লিজ। আমার কণ্ঠ ভেঙে যাচ্ছে, চোখ থেকে গড়িয়ে পড়ছে একের পর এক অশ্রুবিন্দু। কিন্তু রাফির মুখে কোনো কোমলতা নেই। সে ঠান্ডা গলায় উত্তর দিল, মিথ্যা নয় ভাইয়া, এসবই সত্যি কথা। বাবা বেঁচে থাকতে মাকে নিষেধ করেছিলেন তোমাকে সব জানাতে। তোমাকে কষ্ট দিতে চাইনি বলেই এতদিন মুখ বন্ধ করে রেখেছিলাম। বাবা মারা যাওয়ার পরেও বলতে পারতাম, কিন্তু তখন তোমার টাকা, এই সংসার, আমার পড়াশোনার খরচ সব চলতো, তাই আমি চুপ করেছিলাম। এই সত্যটাই যেন আমার বুকের ভিতর শূন্য এক গহ্বর তৈরি করে দিল। আমার চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠল সেই সমস্ত স্মৃতি, শৈশবের দিনগুলো, মায়ের আদর বঞ্চিত শূন্যতা, বাবার স্নেহ, রাফির সাথে কাটানো হাজারো হাসি, কান্না ভরা মুহূর্ত। সব কিছু যেন আজ মিথ্যে হয়ে গেল।
আমার ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। মনে হচ্ছিল বুকের ভেতরে একটা বিশাল ঝড় বয়ে যাচ্ছে। এতদিন যাকে নিজের আপন ভাই ভেবেছিলাম, আর সেই ভাই আমার অস্তিত্বটাকে প্রশ্নবিদ্ধ করে দিল। আমার চোখে তখন অন্ধকার নেমে এসছে। পৃথিবীটা আমার কাছে হঠাৎ করেই বড়ই নিষ্ঠুর, নির্মম আর স্বার্থপর মনে হতে লাগলো। বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। তোরা সবাই স্বার্থপর, তোদের জন্য আমি কি না করেছি, তাও তোদের কারো মন গলে না। কথাগুলো যেন বিষের মতো বাতাসে ছড়িয়ে পড়ল। আমার মা তখন চুপচাপ বসেছিল, কিন্তু এবার তিনি তাচ্ছিল্যে সুরে বললেন, রাহাত, তুই বোকার শহরে বসবাস করিস। এই দুনিয়ায় যে স্বার্থপর হতে জানে না, সে বাঁচতে জানে না। একটু স্বার্থপর না হলে এই পৃথিবীতে টিকে থাকা যায় না, বুঝলি? মায়ের কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা আরও দুকপুক করতে লাগলো। চোখের পানি আটকে রাখতে পারছিলাম না। ঠিক তখনই রিয়া তাড়াহুড়ো করে এসে আমার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে বলল, সত্যিই তো রাহাত, তুমি বুকার শহরে বসবাস করো, নিজের কষ্টের হিসাব রাখোনি কখনো। আসো, আমাদের হাসপাতালে যেতে হবে, রাহিকে একা রাখা যাবে না। রিয়া কথা শেষ করতেই আমি চুপচাপ মাথা নিচু করে রুমে চলে এলাম। বিছানায় বসতেই বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। মনে হচ্ছিল পৃথিবীর সব দুঃখ কষ্ট, সব সমস্যা বোঝা একসাথে আমার কাঁধে চেপেছে। রিয়া এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলো। রাহাত, এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের হাসপাতালে যেতে হবে। রাহির দিকে তাকাও। এভাবেই কেটে গেল 4 দিন। আমার চোখে নিচে কালি জমে গেছে, ঘুম নেই, মুখ শুকিয়ে গেছে। একদিকে টাকার চিন্তা, অন্যদিকে রাহির চিকিৎসা। মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে। অফিস থেকে অবশেষে 5 লক্ষ টাকার লোন মঞ্জুর হলো। সহকর্মীরা মিলে 2 লক্ষ টাকা দিল। তবুও বাকি এখন 9 লক্ষ টাকা। আমি প্রতিদিন হিসাব কষি, প্রতিদিন ফোন করি, প্রতিদিন নতুন নতুন জায়গায় যাই, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা হয় না। মাথা যেন ফেটে যাচ্ছে চিন্তায়। রিয়ার চোখ ভিজে আছে সবসময়। আমি নিজের মনে বিড়বিড় করে বলি, আরও 9 লক্ষ টাকা কোত্থেকে আসবে? আল্লাহ, কোত্থেকে দেবে? ঠিক সেই সময় হঠাৎ এক আশ্চর্য দৃশ্য। আমার শ্বশুর এসে আমার হাতে এক মোটা কাগজে মোড়ানো ব্যাগ ধরিয়ে দিলেন। আমি হতভম্ব হয়ে তাকালাম। বাবা, এটা কি? শ্বশুর মৃদু হেসে বললেন, যাও বাবা, আমার নাতিটার অপারেশন শুরু করো, এখানে 10 লক্ষ টাকা আছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, চোখ ভিজে উঠল অঝরে। রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বাবা, আপনি এত টাকা কোত্থেকে পেলেন? আমার শ্বশুর দীর্ঘ শ্বাস ছেড়ে ধীরে ধীরে বললেন, বাসাটা বন্দুক রেখেছি, পরে রাহাত আস্তে আস্তে শোধ করে দিবে। আমার নাতি বাঁচুক, সেটাই আমার কাছে সবচেয়ে বড়। আমি সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারলাম না। শ্বশুরের পায়ে পড়ে ভেঙে ভেঙে কাঁদতে লাগলাম। বাবা, আমি কিভাবে আপনার উপকার শোধ করব? তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা ডাক্তারের কাছে ছুটে গেলাম। ডক্টরকে গিয়ে বললাম, ডক্টর সাহেব, টাকার ব্যবস্থা হয়ে গেছে, দয়া করে অপারেশন শুরু করে দিন। কিন্তু ডাক্তার গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বড়ুকোসকে গম্ভীর কণ্ঠে বললেন, আপনারা টাকার ব্যবস্থা করতে অনেক দেরি করে ফেলেছেন। এবার যেন চারপাশের বাতাস থমকে গেল। আমার বুকের ভিতরে কাঁপন শুরু হলো। রিয়ার হাতটাও ঠান্ডা হয়ে গেল। আমার বুকের ভিতর তীব্র ঝড় বইছে। সিটি হাসপাতালের সাদা করিডোরে দাঁড়িয়ে আমার শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ডক্টরের সামনে প্রশ্ন করে, এমন কথা বলছেন কেন ডক্টর সাহেব? ডক্টর দীর্ঘ শ্বাস ফেলে চোখ নামিয়ে নেয়, তারপর নিস্তব্ধ কণ্ঠে বলে, আমি আন্তরিকভাবে দুঃখিত মিস্টার রাহাত। 15 মিনিট হলো আপনার কন্যা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এই কথাগুলো যেন বজ্রপাত হয়ে আছড়ে পড়ে আমার আর রিয়ার জীবনে। আমি মুহূর্তে নিথর হয়ে যাই। মনে হয় বুকের ভেতর হাহাকার করে ফেটে যাচ্ছে। আমার শরীর কাঁপছে, চোখে অন্ধকার নামছে, রিয়ার ঠোঁটও থরথর করছে। হঠাৎই মাথা করে অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে। আমি পাগলের মতো চিৎকার করে উঠি, না না ডাক্তার, আমার রাহি, আমার কলেজের টুকরোকে বাঁচান। কিন্তু পৃথিবীর সব কষ্ট সেই মুহূর্তে স্তব্ধ। সমস্ত হাসপাতাল কেঁপে ওঠে আমার বুক ফাটা কান্নায়। অনেক চেষ্টার কষ্টের পর রিয়ার হুঁশ ফেরে। তার চোখ খুলতে 4-5টা ঝাপসা। তার বুকের ভেতরটা ফাঁকা, বুক থেকে হাহাকার বেরোয়। আমি আর রিয়া মিলে ছোট্ট রাহি নিথর দেহটিকে কোলে তুলে নিয়ে বাড়ি ফিরি। কিন্তু বাড়িতে পৌঁছেই আমার বুকটা আবারও হাহাকার করে ওঠে। আমার মা, বোন, এমনকি ভাই রাফিও, কেউ একবারও রাহির লাশ দেখতে আসেনি। কেউ এগিয়ে এসে এক ফোঁটা চোখের জলও ফেলে না। রিয়া কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে, আমার মেয়ে, আমার রাহি, আমার কলিজার টুকরো। তার কান্নায় যেন আকাশ চিরে ওঠে। বুকের ভেতর থেকে হৃদয় ভাঙা হাহাকার বেরিয়ে আসে। বারবার অজ্ঞান হয়ে যায় রিয়া, আবারও হুঁশ ফিরে আসে। প্রতিবার জেগে ওঠার পর শুধু একটাই শব্দ উচ্চারণ হয়, আমার রাহি।
হঠাৎই রিয়া আমাকে জড়িয়ে ধরে ভেঙে পড়ে। তার চোখ দুটো শুকনো, মরুভূমির মতো, তবুও কান্না থামাতে পারে না। কাপা কণ্ঠে বলে, রাহাত, আমার মায়ের কটু কথা আমি শুয়ে গেছি। আমার মা বাবাকে নিয়ে তার অপমান, তার তুচ্ছ তাচ্ছিল্য সব কিছু আমি গিলে খেয়েছি। ভাবছিলাম একদিন সব বদলে যাবে, একদিন আমরা সুখে থাকব। কিন্তু আমার সুখ তো ছিল শুধু রাহির মধ্যেই। ওই ছোট্ট মুখটাই ছিল আমার বেঁচে থাকার কারণ। এখনও চলে গেছে, এখন আমি বাঁচব কি নিয়ে? আমি কোনো কথা বলতে পারি না। আমার বুকের ভেতরে শূন্যতা, হাত কাঁপছে, শরীরও কাঁপছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটা এক বিশাল অন্ধকারের গহ্বর। সকল নিয়ম মেনে অনেক কান্নার পর ছোট্ট রাহিকে দাফন করা হয়। মাটি চাপা দেওয়ার সময় আমার চোখের পানি শুকিয়ে যায়। মনে হয় বুকের ভেতর থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। রাত নামলো, সময় তখন রাত 10টা। বাড়িতে এক অদ্ভুত নীরবতা। এমন সময় হঠাৎ আমার মা রান্নাঘর থেকে বের হয়ে এসে রিয়ার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, কি বৌমা, সারাদিন এখানে ওখানে বসে থাকলে হবে? রান্না করবে না? এটা কি মনে নাই যে সংসার সামলানোর দায়িত্ব আছে? রিয়ার চোখে তখনও লাল কান্নার দাগ, বুকের ভিতর শূন্যতা। কিন্তু মায়ের এমন কথায় তার মাথায় রক্ত চড়ে যায়। রক্তিম চোখে তাকিয়ে দাঁড়িয়ে ওঠে রিয়া, কণ্ঠ কাঁপছে, তবু এক অদম্য শক্তিতে ভরা। মা, আপনার কি একটুও লজ্জা হয় না? যে মানুষটা আপনাদের খাওয়ায় পড়ায়, যে মানুষটা দিনরাত খেটে আপনাদের সুখ সুবিধার জন্য নিজেকে বিসর্জন দিয়েছে, যে মানুষটা আপনাদের ভালো রাখার জন্য নিজের স্বপ্ন, নিজের ভালোবাসার মানুষকেও সুখ দিতে পারেনি, যে মানুষটা সঞ্চয় করতে পারেনি, কারণ সবসময় আপনাদের চাওয়া পাওয়া পূরণ করেছে, আজ সেই মানুষটার তার কলিজার টুকরো সন্তান হারিয়েছে, আর আপনি এখনও রান্নাঘরের হিসাব করছেন? রিয়ার চোখে তখন শুধু দুঃখ আর ঘৃণা। আমি দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে কান্না চেপে রাখি। আমার বুকটা হু হু করে কেঁদে ওঠে। মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজের পরিবার আর নিজের ভালোবাসার মাঝে। আমার চোখে লাল রক্তের রেখা, বুকের ভেতর শূন্যতার সাগর। চারপাশে দেয়ালগুলো যেন হঠাৎ করে গর্জে উঠছে। সেই শূন্য ঘরে দাঁড়িয়ে আছে রিয়া, চোখে অসীম দুঃখ, বুক ভরা কোপ, আর কথাগুলো বেরোচ্ছে অগ্নিগর্ভ ঘাসের মতো। রিয়া কাপা কণ্ঠে দৃঢ়স্বরে বলে উঠল, মানুষ এত নিচু, এতটা নির্লজ্জ, বেহায়া, স্বার্থপর কিভাবে হতে পারে? আমি ভাবতেও পারি না। আমি যদি আপনাদের না দেখতাম, আমি কোনোদিন বিশ্বাসই করতাম না মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, এতটা অমানবিক হতে পারে। তার চোখে অশ্রু জমে উঠলেও কণ্ঠে আগুন। রিয়ার মুখের এমন কঠোর কথা শুনে আমার মায়ের চোখের মনি জ্বলে উঠল, যেন শরীরে কেউ দাউ দাউ করে আগুন ধরিয়ে দিচ্ছে। শ্বাস দ্রুত, মুখের রং লাল, কণ্ঠে বিষ। তোমার এত বড় সাহস হলো কবে? আমার বাড়িতে থেকে আমার ছেলের খেয়ে পড়ে আমার মুখে মুখে কথা শোনাস? আমি তোকে আশ্রয় দিয়েছি, মাথার উপর ছাদ দিয়েছি, তুই আজ আমার মুখে মুখে জবাব দিবি? তোকে কে বানিয়েছে এত বড়? কিন্তু রিয়া এবারও চুপ থাকলো না। আজ তার বুকের জমাটগুলো, কষ্টগুলো ঝড়ের মতো বেরিয়ে এলো। চোখ লাল হয়ে আছে, কণ্ঠ কাঁপছে, তবুও কথা গর্জে উঠল। শাশুড়ি মা, এই বাড়িতে আমার স্বামী রাহাতের যেমন অধিকার আছে, তেমনি আমারও সমান অধিকার আছে। আপনি কি ভাবেন শুধু আপনি এই বাড়ির মালকিন? ভুলে যাচ্ছেন, রাহাত আমার স্বামী, এবং আমার স্বামী আপনার কেউ না। আপনি যা ভাবেন, যা বলেন, সব কিছু তার ঊর্ধ্বে আমাদের সংসার। রিয়ার এই তীব্র প্রতিবাদে আমার মায়ের চোখ আরও লাল হয়ে উঠল। তীব্র অপমানে সে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, রাহাত, দেখ তো তোর বউ আমাকে কিভাবে অপমান করছে। আমি তোদের জন্য আমার বুকে দুধ শুকিয়ে ফেলেছি, আজ আমার সামনে আমার বৌমা আমার মুখে মুখে কথা শোনাচ্ছে। তুই কি কিছু বলবি না? কথা শেষ হতেই আমার বুকের ভেতরটা যেন ফেটে গেল। চোখ লাল, ক্ষোভ, দুঃখ সব মিশে এক ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করলো। আমি ধীরে ধীরে রিয়ার কাছে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলাম, কিন্তু পরের মুহূর্তেই চর একটা ভারী থাপ্পড়ের শব্দে ঘরটা স্তব্ধ হয়ে গেল। রিয়ার চোখে অশ্রু জমে উঠল, ঠোঁট কেঁপে উঠল, বুক ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ছোট্ট থেকে যাকে আমি মা জেনে বড় হয়েছি, আজ বুঝলাম তিনি আমার মা নন, উনি আমার সৎ মা। সত্যিটা যেন আমি কাউকে কিচ্ছু বলিনি। যে মানুষটার কোলে আমি মানুষ হয়েছি, সেই মানুষটাই আজ আমাকে ব্যবহার করেছে নিজের স্বার্থের জন্য। তুমি জানো রিয়া, এই মহিলার স্বার্থপরতা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার মনের কষ্টটা কেউ বুঝবে না, কিন্তু আমি চুপ থেকেছি, কারণ ছোট থেকে মা বলে ডেকেছি। সেই মানুষটার বিরুদ্ধে কিছু বলতে পারিনি। কিন্তু তুমি রিয়া, তুমি তো পারতে। তুমি তো তাকে তার স্বার্থপরতার যোগ্য জবাব দিতে পারতে, যেভাবে একটু আগে আমি দিয়েছি তোমাকে। আমার চোখে চোখ রাখতে রিয়া কেঁপে উঠল। তার বুকের গভীরে হতাশার এক তীব্র ব্যথা গেঁথে গেল। তার চোখ দিয়ে খুশির জল গড়িয়ে পড়ল।
আমি তাকে সাপোর্ট করছি। এই সময় হঠাৎ রাফি রেগে ফুঁসে উঠে দৌড়ে এলো, চোখে বিদ্বেষ, কণ্ঠে বিষ। ভাইয়া, আমার মায়ের মুখের উপর এমনভাবে কথা বলার তুই কে? এভাবে যদি আর একবার আমার মায়ের মুখে কিছু বলছিস, আমি তোকে... কথা শেষ হওয়ার আগেই আমি রাফির দিকে এগিয়ে গিয়ে বললাম, রাফি, আমার মেজাজ এখন ভালো না, আমার মাথার ভেতর রক্ত ফুটছে। এই মুহূর্তে যদি আমার সাথে লাগতে আসিস, আমি কসম খেয়ে বলছি তোকে ছিঁড়ে ফেলবো, তোকে আস্ত রেখে দেব না। সরে যা সামন থেকে। ঘরের বাতাস থমকে গেল, চারপাশে নিঃশব্দ মৃত্যু নেমে এলো। রাফি ভয়ে 2 কদম পিছিয়ে গেল, কিন্তু চোখের দৃষ্টি তীব্র ঘৃণায় জ্বলছিল। রিয়ার বুকের ভেতর তখনও বেদনা ঝড়। আমি দাঁড়িয়ে আছি বজ্রের মতো, চোখ লাল, দেহ কাঁপছে। সেদিন রিয়া আর আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে আমরা রাতের আধারে বেরিয়ে আসি বাসা থেকে। চোখে অস্থিরতা, মনে ব্যথা, বুকের ভেতর অজানা দম বন্ধ করা চিন্তার ভার নিয়ে আমি রিয়াকে ধরে সিএনজিতে উঠি। গন্তব্য রিয়ার বাবা মায়ের বাড়ি। সিএনজি ভাড়া দিয়ে গেটে ঢুকে বাসার দরজার কাছে এসে রিয়ার কণ্ঠে এমন সিদ্ধান্তের প্রতিধ্বনি শুনলাম, যাতে আমার হৃদয় তীরের মতো বিঁধে যাচ্ছে। আমার বুকের ভেতর এক মুহূর্ত কেঁপে ওঠে, মনের অজানা ব্যথা যেন সমস্ত শরীরে ছড়িয়ে যায়। কথাটা যেন কারো হাতুড়ির মতো আমার হৃদয়ে আঘাত করে। রিয়া, তুমি এসব কী বলছো? আর এত সময় আমরা দুজন একসাথে এসেছি। তাছাড়া এটা তো আমার শ্বশুর বাড়ি। এতদিন তো আমরা একসাথে এখানে আসতাম, তখন সব কিছু ঠিক ছিল। আর আজ হঠাৎ এই আচরণ। আমি দরজায় দাঁড়ানো মাত্র তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। এই কেমন ব্যবহার তোমার? রিয়া একবারও আমার চোখের দিকে তাকায়নি। তার ঠোঁটের কোণে স্পষ্ট রাগ, চোখে অদ্ভুত দৃঢ়তা, এক অদৃশ্য বাধার মতো। দেখো রাহাত, আমি এত কিছু জানি না। আমরা পুরো রাস্তা একসাথে এসেছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। আর হ্যাঁ, তুমি এই বাড়ির জামাই, এটা ঠিক। তোমাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর সারা জীবনই বাসবো। কিন্তু আমার বাবা মায়ের এই বাড়িতে তুমি আসতে পারবে না, থাকতেও পারবে না। রিয়া, তোমার এই কথাগুলো শুনে আমি অবাক না হয়ে পারছি না। তোমার জন্য মা, ভাই, বোন, পরিবারের সবার সাথে ঝামেলা করে, ঝগড়া করে বেরিয়ে এসেছি এত রাতে। তুমিও তাদের মতো স্বার্থপর হয়ে গেলে। এই তো কয়েক ঘন্টা আগেই কাপড় চোপড় নিয়ে রাতের অন্ধকারে বাসা থেকে বেরিয়েছি, আর এখন সেই তুমি আমাকে তোমার বাবার বাড়িতে ঢুকতে দিচ্ছ না। বলো তো আমি এখন কোথায় যাব এত রাতে? হাতে তেমন টাকাও নেই। প্লিজ রিয়া, অন্তত আজ রাতটা থাকতে দাও। সকালে চলে যাব। সকাল হলে ব্যাংক খুলবে, তখন কিছুটা টাকা তুলব। রিয়ার মুখে এক মুহূর্তের জন্য করুণা ফুটল না, তার চোখে ছিল কঠোর অস্বীকৃতি। রাহাত, তুমি কোথায় থাকবে, কি করবে, হাতে টাকা আছে কিনা, এইসব আমাকে বলে কোনো লাভ নেই। তুমি কোনোদিন আমার হাতে টাকা দাওনি যে এখন তোমাকে দিব। তোমাকে আমি কখনো আমার বাবার বাড়িতে খাবার খাওয়া তো দূরের কথা, দরজার ভেতরে পা রাখতেও দেব না। আমি স্তব্ধ, বুকের ভেতর জমে থাকা দম যেন চিরস্থায়ী হয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকলাম, শেষবারের মতো সাহস করে বললাম, রিয়া, আমি এমন কি অপরাধ করেছি যে তুমি আমাকে আজ এভাবে অপমান করে তাড়িয়ে দিচ্ছ? রিয়ার চোখে এক ঝলক অপরাধবোধে ছায়া ফুটল, কিন্তু মুখে কণ্ঠ এখনও কঠোর। তখন রিয়া বলতে লাগলো, একবার চিন্তা করেছো কিভাবে আমার মা বাবা চলবে, কিভাবে তাদের সংসার টিকে থাকবে? আমার মেয়েটা অপারেশন করার জন্য তোমার মা ভাই একটা টাকাও দেয়নি। তোমার মা ভাইয়ের জন্য সব করেছো, যখন যা লাগছে দিয়েছো, কিন্তু আমার মা বাবা নিজের সেই সম্বলটুকু দিয়ে তোমাকে টাকা দিয়েছে। তাই এখন তুমি যাও, কোনো একটা বাসা ঠিক করে আসো। যখন সব ঠিক হবে তখন আমি রেডি থাকবো। আমি রিয়ার এমন কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। একসময় নিঃশ্বাস কাঁপিয়ে বললাম, রিয়া, আমি কি কিছু বলার সুযোগও পাবো না? রিয়া ঘুরে গেল, তার চোখের কোণে জল চিকমিক করছিল, কিন্তু ঠোঁটের ভাষা ছিল পাথরের মতো কঠিন। কথাটা শেষ হতেই রিয়া হঠাৎই দরজায় ঝাপটা করে বন্ধ করে দিল আমার মুখের উপর। কাঠের দরজায় লাগলো এক প্রচণ্ড শব্দে, যেন আমার বুকের ভিতর হাজারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মনের সমস্ত আশা, সমস্ত পরিকল্পনা এক মুহূর্তে কালো ছায়ায় মিলে গেল। সেই মুহূর্তের পর থেকে আমি ভেতর থেকে ভেঙে পড়লাম। রাতটা কাটালাম রেল স্টেশনের বেঞ্চে, মশার কামড় আর রাতের শীতল হাওয়ায় কাঁপতে কাঁপতে। চারপাশে নীরবতা, শুধু অচেনা মানুষের ভিড় আর ট্রেনের হুইসেলের শব্দ। সব কিছু যেন আমার ভাঙা বুকের সাথে তাল মিলে আঘাত করছিল। আর রিয়ার বুকের ভেতরে তোলপাড় চলছিল। রাত গভীর হলে তার মা জিজ্ঞাসা করলেন, কি রে মা, জামাই কোথায়? সে তো আসেনি এত রাতে, কি তুই একা একাই চলে এলি? রিয়া মাথা নিচু করে তার মায়ের দিকে তাকালো। তার চোখে জল চিকচিক করছিল, কিন্তু ঠোঁটে জোর করে একটুখানি হাসি টেনে বলল, আরে মা, এত কথা একসাথে করলে জবাব দেবো কেমন করে? তোমাদের জামাই পরে আসবে।
কিন্তু এই কথাগুলো মুখের কথা মাত্র। মায়ের সামনে সে দৃঢ় থাকতে চাইছিল, কিন্তু ভেতরের বুকটা হাহাকার করে উঠছিল। নিজের ঘরে ঢুকতেই আর বাদ মানল না তার কান্না। অঝরে কেঁদে ফেলল সে। সেই কান্না শুধু আমার জন্য, কারণ রিয়া জানতো এত রাতে আমি কোথায় যাব, কোথায় থাকবো। আমার পাশে যদি সে না থাকে, তবে আমি যে একেবারে একা হয়ে যাব। এটা রিয়ার মনের ভেতরে হাহাকার তুলছিল। অন্যদিকে সকাল হলো। রেল স্টেশনে সেই রাতের পর লাল চোখে, মুখে ক্লান্তির ছাপ নিয়ে আমি হাজির হলাম অফিসে। চোখ দেখে বোঝাই যাচ্ছিল যে আমি সারা রাত ঘুমাইনি। অফিসের বস আমাকে দেখে অবাক হয়ে বললেন, আরে মিস্টার রাহাত, আপনি অফিসে কেন এসেছেন? এখনই আসতে হবে না, অন্তত কিছুদিন বিশ্রাম নিন, তারপর আসুন। আমি মাথা নিচু করে বললাম, স্যার একটা হেল্প লাগবে আপনার, প্লিজ স্যার, না করবেন না। বস বুড়ুকুসকে তাকালো, তারপর বলল, হ্যাঁ বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? স্যার আমাকে চট্টগ্রামে ট্রান্সফার করে দিন। আর এই বিষয়টা আপনি আর আমি ছাড়া যেন কেউ না জানে, প্লিজ স্যার। কারণটা জিজ্ঞাসা করবেন না। বস কয়েক মুহূর্ত নীরব থাকলেন, তারপর মাথা নেড়ে স্থির স্বরে বললেন, ঠিক আছে মিস্টার রাহাত, আপনারই আবদার আমি রাখলাম। আমার চোখে এক ফোঁটা অশ্রু চিকচিক করলো, কৃতজ্ঞতা, বেদনায় আর এক অনিশ্চিত ভবিষ্যতের। আমার বদলির অর্ডার হাতে আসতেই আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। মনে হলো ঢাকার প্রতিটি গলি, প্রতিটি ইট কাঠ শুধু আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে সে রাতের কথা, যে রাতে আমার প্রিয়তমা স্ত্রী রিয়া আমার সামনে দরজা বন্ধ করে দিয়েছিল। এদিকে রিয়া একের পর এক ফোন করছিল আমাকে, কিন্তু ফোনের ওপাশে কেবলই এক শব্দ, বন্ধ। কোনো সারা শব্দ নেই, কোনো জবাব নেই। রিয়ার বুকের ভেতর অদ্ভুত আতঙ্ক বাসা বাঁধল। দিন যেতে লাগলো, আর সেই আতঙ্ক ধীরে ধীরে বিষ হয়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ রিয়া তার মায়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। মা ছুটে এসে মুখে পানি ছেটালো, অনেক চেষ্টা করলো। শেষ পর্যন্ত রিয়াকে জ্ঞান ফিরালো ঠিকই, কিন্তু মায়ের বুক কেঁপে উঠল অজানা শঙ্কায়। এদিকে চট্টগ্রামে বসে আমি রিয়ার প্রতিটি খবর রাখছিলাম। নিজে সামনে না এলেও দূর থেকে প্রতিটি খোঁজ খবর নিতাম নীরবে। কিন্তু রিয়া জানতো না, তার কাছে মনে হতো আমি একেবারে হারিয়ে গেছি। তার বুক ফেটে যেতে লাগলো। সেই রাতের ভুল, সেই রাগের মাথায় দরজা বন্ধ করে দেওয়া আজ তার জীবনকে গ্রাস করছে। অফিস থেকে শুরু করে সব পরিচিত সবাইকে জিজ্ঞাসা করেছি রিয়া, কিন্তু কেউ সঠিক খবর দিতে পারলো না। হতাশা, অনুশোচনা আর গভীর শূন্যতায় ভেঙে পড়ল রিয়া। এরপর আবারও একদিন রিয়া অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু এবার আর মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো গেল না। আতঙ্কিত পরিবার দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডক্টর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে বাইরে এসে রিয়ার মা বাবাকে ডাকলেন। আপনাদের মেয়ের মাথায় 2টি টিউমার ধরা পড়েছে। এই কথা শুনে রিয়ার মায়ের মুখ শুকিয়ে গেল, তার বাবার শরীর কেঁপে উঠল। দুজনের মনে হলো যেন তাদের পায়ের নিচের মাটি সরে গেল। কাঁপা কণ্ঠে তারা বললেন, ডাক্তার সাহেব, এখন কি করতে হবে বলুন? ডক্টর গভীরভাবে নিঃশ্বাস ফেলেই বললেন, আপনাদের মেয়ে তো বিবাহিত, এই বিষয়টা আমরা তার স্বামীর উপস্থিতিতে জানাবো। এদিকে এই খবর ইতিমধ্যে আমার কানে পৌঁছে গেল। জেনে আমি কেঁপে উঠলাম ভিতর থেকে। দ্রুত ফোন করলাম রিয়ার বাবাকে। রিয়ার বাবা কাঁপা গলায় বললেন, বাবা, তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়, তোর স্ত্রী হাসপাতালের বেডে। আব্বা, আমি রাতের মধ্যে হাজির হব। রাত 8টা। হাসপাতালে সাদা দেয়াল, নিস্তব্ধ করিডোর, জীবাণুনাশকের তীব্র গন্ধ, সব কিছু মিলে যেন মৃত্যুর আভাস দিচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে রিয়ার মা বাবাকে নিয়ে ডক্টরের কেবিনে ঢুকলাম। আমার বুকের ভেতরে দম বন্ধ হয়ে আসছিল। 1 মাস হলো আমার কলেজের টুকরো রাহি মাটি হয়ে গেছে। আজকে তবে আমার প্রাণের মানুষ রিয়াকেও হারাবো। ডক্টর গম্ভীর মুখে বললেন, মিস্টার রাহাত, আপনার স্ত্রী অবস্থা জটিল। আগামী 7 দিনের মধ্যে অপারেশন করতে হবে। এই অপারেশন বাংলাদেশে কেউ করতে পারবে না। আমেরিকা থেকে ডাক্তার ডেভিড এসেছেন, তিনি মাত্র 7 দিন থাকবেন। এর মধ্যে যদি কিছু না করেন তাহলে। ডক্টরের থেমে যাওয়া বাক্যটা যেন আমার বুক চেড়ে বেরিয়ে এলো। ডক্টর সাহেব, কত টাকা লাগবে? ডক্টর নিঃশ্বাস ফেলে বললেন, ডেভিড সাধারণত 50 লক্ষ নেন। ওষুধ, হাসপাতালের খরচ মিলিয়ে অন্তত 60 লক্ষ টাকা লাগবে। এক মুহূর্তে চারপাশে অন্ধকার হয়ে গেল। পৃথিবীটা যেন মাথার ওপর ভেঙে পড়ল। বুকের ভিতর থেকে চাপা কান্নায় উঠে এলো, কিন্তু তবু চোখে জল আনলাম না। ডক্টর সাহেব, আপনি সব ব্যবস্থা করুন, আমি টাকার জোগাড় করছি। বাইরে বের হতেই রিয়ার বাবা আমার কাঁধে হাত রেখে ভাঙা গলায় বললেন, রাহাত, এত টাকা তুই কোথায় পাবি? আমার কাছে বাড়ি বন্দুক দিয়ে 15 লক্ষ আছে। আমার সেভিংসে 17 লক্ষ আছে, সব মিলিয়ে মাত্র 32 লক্ষ, কিন্তু এখন 28 লক্ষ কম। আমার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো, কোত্থেকে আসবে বাকি টাকা? প্রতিটি মুহূর্তে যেন রিয়ার শ্বাসকষ্টের শব্দ আমাকে ভেতর থেকে মেরে ফেলছিল।
হঠাৎই আমার চোখ থেমে গেল দেয়ালে ঝোলানো একটা বিজ্ঞাপনের দিকে, যেখানে মোটা অক্ষরে লেখা এ পজিটিভ কিডনি লাগবে, যত টাকা লাগবে দেয়া হবে। আমার বুকের ভিতরে যেন আগুন জ্বলে উঠল। আমি থেমে দাঁড়িয়ে গম্ভীর নিঃশ্বাস নিলাম, নিজেকে নিজেই বলতে লাগলাম, আমার শরীরে 2টা কিডনি আছে, একটা দিয়ে বাঁচা যায়, কিন্তু আমার রিয়া ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যদি নিজের শরীর দিয়ে আমার ভালোবাসাকে বাঁচাতে পারি, তাহলে আমার জীবনের সব ঋণ শোধ হবে। কাপা হাতে আমি সে নাম্বারটায় ডায়াল করলাম। ফোন ধরতেই অন্য প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আপনি একটা অ্যাড দিয়েছিলেন, এ পজিটিভ কিডনি লাগবে। আমি আমি আমার কিডনি বিক্রি করব, আমার টাকা লাগবে, আমার স্ত্রীকে বাঁচাতে হবে। এমন কথা বলতে বলতে আমার গলা আটকে এলো, চোখ ভিজে উঠল অশ্রুতে। মনে হলো এই প্রথম আমি নিজের জীবনটা বিক্রি করে দিচ্ছি শুধু রিয়ার জীবনের জন্য। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর ভারী কণ্ঠে উত্তর এলো, আপনি শান্ত হন, আপনি কি ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ ভাই, আমি শতভাগ ভেবেচিন্তেই বলছি। আমার স্ত্রীর জীবন বাঁচানো এখন আমার একমাত্র উদ্দেশ্য। টাকা আমি অন্যভাবে জোগাড় করতে পারবো না, তাই কিডনি বিক্রি করব। ওপাশের লোকটা একটু থেমে বলল, তাহলে দেরি করবেন না, আপনি এখনই রাজশাহী চলে আসুন। আপনার কিছু মেডিকেল টেস্ট করানো হবে, এরপর আপনি আমার বাবার অপারেশন শেষ হওয়া পর্যন্ত এখানে থাকবেন। আমার বুকের ভেতর দোল খেতে লাগলো হাজারো ভয়ে আর দুঃখে। ভাই, আমার স্ত্রীর অপারেশন 7 দিনের মধ্যে করতে হবে, আমি তো এতদিন সময় দিতে পারবো না। লোকটি তখন গলা নামিয়ে শান্ত স্বরে বলল, চিন্তা করবেন না, আপনার টেস্ট সব ঠিক থাকলে 3 দিনের মধ্যে আপনার স্ত্রী অপারেশন হয়ে যাবে। আপনাকে শুধু রাজশাহী এসে টেস্ট করাতে হবে, এরপর সব ব্যবস্থা আমি করব। কথা শোনার পর আমার চোখের সামনে ভেসে উঠল রিয়ার মুখ, হাসপাতালের বেডে শুয়ে কাতরানো রিয়ার অসহায় চাহনি। বুকের ভেতর থেকে একরাশ হাহাকার উঠল। আমি এক মুহূর্ত দেরি করলাম না, সোজা ছুটলাম এয়ারপোর্টে। সেই লোক প্লেনের টিকিটের ব্যবস্থা করে দিল। রাজশাহীতে পৌঁছেই আমার সব টেস্ট করানো হলো, রিপোর্ট এলো, আমার কিডনি সুস্থ। এরপরে আমার সাথে লোকটির লিখিত চুক্তি হলো। চুক্তি অনুযায়ী লোকটির বাবার অপারেশন 25 দিন পরে হবে, তাই এতদিন আমাকে রাজশাহীতে থাকতে হবে। 3 দিন কেটে গেল। এদিকে ঢাকায় শুরু হলো রিয়ার অপারেশন। হাসপাতালের কেবিনে শুয়ে রিয়া শেষবারের মতো আমাকে দেখতে চাইল। তার ঠোঁট শুকিয়ে আসছিল, চোখে অঝোর অশ্রু। আজ যদি রাত একবার এসে আমার পাশে দাঁড়াতো, আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরতাম, তাকে বলতাম আমি শুধু ওকেই চাই। আমার জীবনের এমন দিনে রাহাত পাশে নেই, আমি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছি, আর সে কোথায় জানি হারিয়ে গেছে। এই মানুষটার সাথে আমি আর সংসার করব না। রিয়ার মনে জন্ম নিল তীব্র ভুল বোঝাবুঝি আর অবিশ্বাস। এদিকে রিয়ার মা বাবা অপারেশন শেষে ডক্টরদের কাছ থেকে খবর পেলেন অপারেশন সফল হয়েছে। তারা বুক ভরে আল্লাহকে ডাকলেন, কিন্তু এখন একটাই প্রশ্ন তাদের মনে ঘুরপাক খাচ্ছে, এত টাকা কে দিল? কার সামর্থ্য হলো আমাদের মেয়ের অপারেশন করানোর? কিন্তু তারা কোনো উত্তর পেল না। সব কিছু রহস্যে ঢেকে রইল। আর রিয়ার মনে তখন একটা চিন্তা করছে, অপারেশন শেষে সে সুস্থ হলে আমাকে ডিভোর্স দেবে। রিয়ার অপারেশন শেষ হলো, ডক্টরদের কণ্ঠে ভেসে এলো সেই কাঙ্ক্ষিত শব্দ, অপারেশন সাকসেসফুল। খবরটা পৌঁছে আমার কানে, যেন আমার বুকের উপর থেকে বিশাল এক পাথর গড়িয়ে পড়ল। এতদিনের অস্থিরতা, শ্বাসরুদ্ধকর দুশ্চিন্তা যেন এক নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল। আমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি, মনে হলো যেন মৃত্যুর দরজা থেকে প্রিয়জনকে ছিনিয়ে এনেছি, যেন হারাতে হারাতে আবার ফিরে পেলাম তাকে। কিন্তু লড়াই এখনো শেষ নয়। অপারেশনের পর টানা 48 ঘন্টা রিয়া অচেতন অবস্থায় কাটালো। অবশেষে সেদিন তার হুঁশ ফিরল। ধীরে ধীরে চোখ খুলতেই চারপাশের অস্পষ্টতা স্পষ্ট হলো। আর তখনই ডক্টর এগিয়ে এসে জানালেন, মিসেস রিয়ার পরিবার যদি চান তাহলে এখন রোগীর সঙ্গে দেখা করতে পারবেন। কথা শেষ হতেই রিয়ার মা বাবা ছুটে গেলেন কেবিনে। দীর্ঘ প্রতীক্ষার পর মেয়ে চোখ খুলেছে। এটা তাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু রিয়া মাকে আর বাবাকে দেখে প্রথমে যেন খোঁজ করলো অন্য কাউকে। তীক্ষ্ণ কণ্ঠে ভাঙা গলায় প্রশ্ন করলো, মা, বাবা, রাহাত কোথায়? সে আসেনি? আমার জীবনের এই দুঃসময়, মৃত্যুর আর জীবনের মাঝপথে দাঁড়িয়ে আমি তাকে পাশে পেলাম না কেন? তার চোখে অশ্রু, কণ্ঠে অভিমান আর হৃদয়ে তীব্র এক হাহাকার। রিয়ার মা বাবা একে অপরের দিকে তাকালেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না। সত্যি তারা জানেন না যে আমি কোথায়, কিংবা কেন আমাকে পাওয়া যাচ্ছে না। সেই মুহূর্তে তাদের নীরবতাই হয়ে উঠল সবচেয়ে বড় ভয়ঙ্কর উত্তর। এদিকে আমি অন্য প্রান্তে এক অদ্ভুত অন্ধকারে বন্দী। যে লোকটা আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছিল, সাহায্য শেষে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে। আমাকে সে কঠিন ভাষায় বলে দিয়েছে, আমার বাবার অপারেশনের জন্য তোমার একটা কিডনি নেওয়া হলো,
তারপর তোমাকে নিরাপদে ঢাকা পৌঁছিয়ে দেব। আমি অসহায়, কিছুই করার ছিল না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে যেন আমার জন্য যন্ত্রণা হয়ে উঠল। কেটে গেল টানা 16টি দীর্ঘশ্বাসে ভরা দিন। এদিকে হাসপাতালের করিডোরে এক ভিন্ন গল্প বয়ে চলল। আজ অবশেষে রিয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলো। অনেক কষ্ট, অনেক ভয়ের পর সে বাড়ি ফিরল। কিন্তু বাড়ি ফিরতেই বুকের ভিতর জমে থাকা অভাব আর প্রশ্নগুলো আরও তীব্র হয়ে উঠল। আমি কোথায়? কেন এখনো ফিরে এলাম না? এইসব অসহায় রিয়া কাপা হাতে ফোন তুলল, ডায়াল করলো আমার নাম্বার। কিন্তু অপর প্রান্ত থেকে শোনালো যান্ত্রিক এক স্বর। এই নাম্বারটি বর্তমানে বন্ধ রয়েছে। মুহূর্তে রিয়ার বুক ভেঙে গেল, চোখের জল গড়িয়ে পড়ল বালিশে। এদিকে আমি তখন অসহায় কণ্ঠে সে অচেনা লোকটির দিকে তাকিয়ে বললাম, আমাকে আমার স্ত্রীর সাথে শুধু একবার 1 মিনিটের জন্য হলো কথা বলতে দিন প্লিজ। আমি এর কণ্ঠ না শুনলে বাঁচতে পারবো না। লোকটি দীর্ঘ শ্বাস ফেলে ধীরে উত্তর দিল, দেখুন মিস্টার রাহাত, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার স্ত্রীর অপারেশন আমি করব। আলহামদুলিল্লাহ সেটি সাকসেসফুল হয়েছে। আপনার স্ত্রী এখন একেবারে সুস্থ, বাসায় আছে। আমার বাবার অপারেশন হয়ে গেলে এবং আপনি কিছুটা সুস্থ হয়ে উঠলে আমি নিজ দায়িত্বে আপনাকে নিরাপদে ঢাকা পৌঁছে দেব। লোকটির এই কথায় আমার বুকের ভেতর থেকে কিছুটা ভার নেমে গেল। মনে হলো অন্ধকারে হারাতে হারাতে হঠাৎ একটু আলো খুঁজে পেয়েছি। কিন্তু আবারও ভেতরে ভেতরে সন্দেহ জেগে উঠল। হয়তো লোকটা ভয় পাচ্ছে আমি পালিয়ে যাব, তাই আমাকে রিয়ার সাথে কথা বলার সুযোগ দিচ্ছে না। অন্যদিকে রিয়া, সে বারবার আমাকে ফোন করছে। প্রতিবারই কানে ভেসে আসছে সেই শীতল যান্ত্রিক উত্তর, দুঃখিত, আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বর্তমানে বন্ধ রয়েছে। এই একটি বাক্য প্রতিবারই তার বুকের ভেতরে ছুরির মতো বিঁধে যাচ্ছে। চোখ ভিজে যাচ্ছে কান্নায়, বুক ফেটে যাচ্ছে দুঃখে। দিন কেটে যাচ্ছে, অথচ কোনো খবর নেই, কোনো উত্তর নেই। অবশেষে এক রাতে রিয়া ভেঙে পড়ে। বুকে সব কষ্টে যেন গলগল করে বেরিয়ে এলো। সে মনে মনে বলে উঠল, হয়তো রাহাত আমাকে আর চায় না, নয়তো এই বিপদের দিনে এমনভাবে অদৃশ্য হয়ে যেত না। অসহায় রিয়া অবশেষে এক ভয়াবহ সিদ্ধান্ত নেয়। পরিচিত এক অ্যাডভোকেটকে কাপা কণ্ঠে ফোন দিয়ে বলে, ভাইয়া, আমার আর রাহাতের ডিভোর্স পেপার বানিয়ে দিন। আমি আর এভাবে অনিশ্চয়তায় বাঁচতে পারছি না। ফোন কেটে দিয়ে রিয়া চুপ করে বসে থাকে। তারপর মাথা বিছানায় গুজে হামহা করে কান্নায় ভেঙে পড়ে। বুকের ভিতর যেন শূন্য হয়ে যায় সব কিছু। এভাবেই কেটে গেল 10টা দিন। প্রতিটা দিন ছিল রিয়ার জন্য অপেক্ষার শূন্যতা, আর আমার জন্য বন্দিত্বের নিঃশ্বাসরুদ্ধকর শৃঙ্খলা। অবশেষে খবর এলো, লোকটির বাবার অপারেশন সফল হয়েছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে লোকটি আল্লাহর শুকরিয়া আদায় করলো। কিন্তু এই সময় রিয়ার হাতে ডিভোর্সের কাগজ প্রায় প্রস্তুত। যে সম্পর্কের জন্য আমি নিজের জীবন বাজি রেখে দিচ্ছি, সেই সম্পর্ক ভাঙ্গনের পথে অগ্রসর হচ্ছে। আর আমি জানি না, যার জন্য আমি নিজের কিডনি বিলিয়ে দিচ্ছি, সে রিয়া হয়তো আর আমাকে কখনো গ্রহণই করবে না। রিয়ার পায়ে তখন আর ভার ছিল না। স্বভাবের মতোই ধীরে ধীরে এগোতে না পারা মনে চুলোবোমার মতো অগ্নি জাগছিল। সে ডিভোর্সের কাগজটা সাথে করে নিয়ে আমার অফিসের ধাপে ধাপে এলো। প্রতিটি ধাপ যেন তার কণ্ঠে ঘোরাফেরা করা প্রশ্নগুলোকে আরও লৌহগম্ভীর করে তুলছিল। আমার অফিসে পৌঁছেই সে সরাসরি আমার বসের কেবিনের দরজায় ঠেলা দিয়ে ঢুকে বলল, স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আমার বস উঠে বসেই তার দিকে তাকিয়ে বললেন, মিসেস রাহাত, বলুন কি বলবেন। রিয়া কিছু মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর উত্তর দিল, স্যার, আমি জানি আপনার সঙ্গে রাহাতের যোগাযোগ আছে, তাই অনুগ্রহ করে রাহাতকে এই কুরিয়ারটা দিয়ে দেবেন। বলা শেষে আর কোনো কথা না বাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। তার পায়ের সুর করিডোর দিয়ে যেন বিশাল এক শূন্যতা ফেলে যাচ্ছিল। বসের মুখে একটা গম্ভীর্য ফুটে উঠল। তিনি ভেতরে গলায় বললেন, আচ্ছা। ভেতরে বসে বসেই তিনি মনে মনে ভাবলেন, সত্যি 20 দিন ধরে তো কোনো যোগাযোগ নেই রাহাতের সাথে, হঠাৎ কেন এমন আচরণ? তৎক্ষণাৎ তিনি আমাকে দেওয়া অফিসিয়াল ফোনটায় একটা মেসেজ করে দিলেন, অতি জরুরি আমার সঙ্গে যোগাযোগ করুন। অপরদিকে রিয়া ঘরে ফিরে এসে কেবল কাঁদতে লাগলো। ঝড় ঝরে অশ্রু। রাতের নিঃশব্দে মন কেঁদে উঠল। তার মনের গভীর একটা শব্দ বারবার উচ্চারণ করছিল, রাহাত, রাহাত, তুমি কি আমাকে ছেড়ে গেলে? মনের মধ্যে ক্ষয়ের মতো ছেঁড়া আশা তাকে বলে দিল, আমি তোমার জন্য জীবনটা কুরবানি করেছি, সেটা এভাবেই শেষ করে দিলা? কিন্তু জোরে আর্টিগুলো সে বাহির করতে পারছিল না, কেবল কাঁদছিল আর কাঁদছিলই। অন্যদিকে এরই মধ্যে সে অচেনা লোকটা, যার উপর আমার জীবন কয়েকদিন চাপা পড়েছিল, হাসপাতালের কেবিন আমার কাঁধে হালকা নিঃশ্বাস ফেলে বলল, ভাই দুঃখিত, আমি এভাবে ব্যবহার করেছি। আমার মা আমার
জন্মের সময় মারা গেছেন। বাবা আমার সুখের জন্যই দ্বিতীয় বিয়ে করেননি। বাবা আমার জন্য পৃথিবীর সকল সুখ এনে দিয়েছেন। আমি ভয়ে ছিলাম সে বাবাকে হারিয়ে ফেলবো, তাই এমন করেছি। আপনার ফোনে আমি নাম্বার সেভ করে দিয়েছি, আর আপনার অ্যাকাউন্টে আমি আরও 50 লক্ষ টাকা জমা দিয়ে দিয়েছি। যোগাযোগ রাখবেন। আর হ্যাঁ, আপনার স্ত্রী খুব লাকি। সব কিছু এক নিঃশ্বাসে বলে সে হারালো নিঃশব্দ আশীর্বাদ আর কিছু অনুমোদিত বিদায়। তারপর সে চলে গেল। আমি যখন মোবাইলটা চালু করলাম তখনই আমার ফোনে ভেসে হলো বসের বহু মেসেজ, বার্তা, কুরিয়ার নোটিফিকেশন, জরুরি কল। আমি সঙ্গে সঙ্গে বসকে কল দিলাম। বস ফোন ধরতেই, স্যার কুরিয়ারটা কি সেটা তো জানালে ভালো হতো। দেখুন আমি লাইনে আছি, আপনি খুলে বলুন কি আছে। বস একটু লজ্জা আর চাপা গলায় বললেন, না মিস্টার রাহাত, কুরিয়ারটা আমি কিভাবে খুলবো? আপনি তো থাকলে। স্যার সমস্যা নেই, আপনি খুলে দেখুন, আমি অপেক্ষা করছি। বস অনুশোচনায় কাগজটা খুলে দেখলেন। কাগজটা পাতলা, কিন্তু ভেতরে লেখা সেই শব্দগুলো আমার জীবনের বীজকে চুর করে নেবার মতো ধারালো। ডিভোর্স লেটার। বসের কণ্ঠ কাঁপতে কাঁপতে বেরোলো, যেন কাগজটার উপরেই তার গলা ধরা পড়েছে। মিস্টার রাহাত, আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়েছে। এই ডিভোর্স লেটারটি এখনই রাখা আছে। এই কথা শুনে আমার কানে বিষাদ ঢেউ। মুহূর্তে সারা পৃথিবী দিয়ে সরে এলো যেন। আমার বুকের ভেতর দিয়ে কষ্টের এক কণ্ঠ আর্তনাদ ভেসে উঠল। বোধহয় বহুদিনের চাপে থাকা বাম্প এখন ভাঙলো। চোখে ধুলো, মুখে খন্দরা হাসি, আর ভেতরে টুকরো টুকরো স্বপ্ন। কিন্তু সময় তখনও থেমে না। এই এক বাক্যই রিয়া ও আমার মধ্যকার টানাপোড়েনের রক্তচিহ্নকে আরও গভীর করে দিল। কেউ জানতো না এই কাগজের কালি ভবিষ্যতে আমাদের দুজনের জীবনের কোন কোন পথে দ্বন্দ্ব করবে, আর কার চোখ থেকে কোন রক্ত ঝরে বইবে। আমি তড়িঘড়ি করে বসের সঙ্গে কথা শেষ করে সরাসরি রিয়াকে ফোন দিলাম। নাম্বারটা অফিসিয়াল হয় রিয়া প্রথমে চিনতে পারল না। সে শুধু নিস্তেজ কণ্ঠে বলল, হ্যালো। কিন্তু পরক্ষণে ফোনের ওপাশ থেকে ভেসে এলো আমার কণ্ঠ। সেই পরিচিত কণ্ঠস্বর শুনে রিয়া কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। হৃদয়ের ভেতরটা যেন কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে চোখে ভেসে উঠল অভিমান আর দুঃখের ঢেউ। কোনো কথা না বলে সে ফোনটা কেটে দিল। তারপর কাপা হাতে বন্ধ করে ফেলল মোবাইল। সব কিছু ঘটে গেল এক নিমিষে। আমি বারবার চেষ্টা করলাম আবার কল দেওয়ার, কিন্তু ফোন বন্ধ। বুকের ভেতর চাপা উত্তেজনা আর আতঙ্কের ঢেউ জমতে লাগলো। ঠিক তখনই আবার ফোন এলো বসের কাছ থেকে। অনিচ্ছা নিয়ে ফোন তুললাম। মিস্টার রাহাত, আমার কথা শেষ না শুনে হুট করে ফোন কেটে দিলেন যে? সরি স্যার, মাথাটা ঠিকঠাক মতো কাজ করছে না তাই। বস গভীর শ্বাস নিয়ে থেমে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, রাজ সাহেব, আপনার স্ত্রী শুধু ডিভোর্স লেটারই দেয়নি, এর সঙ্গে একটা সিরিকোটও দিয়েছে। সেখানে স্পষ্ট লিখে দিয়েছে আপনি যদি কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে সে আত্মহত্যা করবে। শব্দগুলো বজ্রাঘাতের মতো আঘাত আনলো আমার বুকের ভেতর। আমার হাত থেকে ফোন ছিটকে মেঝেতে পড়ে গেল। শরীর হঠাৎই নিস্তেজ হয়ে গেল। পা ভেঙে বসে পড়লাম মেঝেতে। চোখের পানি আর কান্নার ঢেউ কোনো বাদ মানল না। আমি বাচ্চাদের মতো হাওয়া করে কাঁদতে লাগলাম, বুক চাপড়াতে লাগলাম। আমার সেই কান্নার শব্দ এত তীব্র, এত ভয়ার্ত যে পাশের কেবিনে থাকা ডাক্তার পর্যন্ত ছুটে এলো। সে সঙ্গে সঙ্গে দৌড়ে এলো অচেনা লোকটিও, যে এতদিন আমাকে আটকে রেখেছিল। আমি তখন শুধু কাঁদছি। কাপা টোটে ফিস ফিস স্বরে বললাম, রিয়া প্লিজ, আমি তোকে হারাতে পারবো না। চোখে অদ্ভুত এক শূন্য দাগ নিয়ে সে অপরিচিত লোকটি আমার কাছে এগিয়ে এলো। আল্লাহর নামে টেনে ধরা কথা বলে ধীরে আমাকে ধরে দাঁড় করালো। তার কণ্ঠে ছিল সহানুভূতির নরম স্বর। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মিস্টার রাহাত? যেন এক মানুষ আরেক মানুষের ভেঙে পড়া আশা ধরতে চাইছে। ভাই, আমার সব শেষ। লোকটি স্থির আমাকে ছোঁয়াচ্ছিল, নরম কিন্তু অটল। তখন তিনি বললেন, কি হয়েছে? কি শেষে বলো ভাই, আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনি রিল্যাক্স করুন। আপনার পেটে সেলাই হয়েছে, এখনও 24 ঘন্টা হয়নি। ভাই, আমার যে সমস্যা হয়েছে তার সমাধান আপনি দিতে পারবেন না। লোকটি কৌতূহল বাসিয়ে বলল, আপনি আমাকে চেনেন? আমি কে, কি আমার পরিচয়? না, আপনি তো আপনার পরিচয় দেননি। আমি এই শহরের নামকরা শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাদের চৌধুরী, এবং একজন অ্যাডভোকেটও। আমি আর গোপনীয়তা রাখতে পারছিলাম না, সব খুলে বললাম। শুরু থেকে শেষ পর্যন্ত হাহাকার, অনিশ্চয়তা, পরিবারের মিথ্যা ভালোবাসা, রিয়া, তার পরিবার আর নিজের নিঃস্বতার কথা সব খোলস করে ফেললাম। এসব শুনে নাদের চৌধুরী কাঁধে কাঁধ রেখে বললেন,
ভাই তুমি চিন্তা করো না, এটার একটা ব্যবস্থা করেছি। এখন তুমি রেস্টে নাও, আমি তোমার এবং আমার দুইজনেরই ঢাকা যাওয়ার ব্যবস্থা করব। তোমাকে তো স্পেশাল অ্যাম্বুলেন্সে পাঠাবো। আমি তখন সম্পূর্ণ শূন্য। জীবনের সব আশা যেন বেটে গেছে। নিজেকে শেষ করে ফেলার ইচ্ছে বদলায়নি। তবে রিয়ার মুখোমুখি হতে হলে তাকে উপেক্ষা করতে পারছি না। নাদের চৌধুরী যা বলে আমি কেবল চুপচাপ শুনি, যেন এই দুনিয়ায় আমি আর নেই। অন্যদিকে রিয়া রাত দিন কেঁদে কেঁদে ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে বলা শুরু করে, রাহাত, আমি তোমাকে কখনোই কম করব না। এভাবে করে সময় গড়িয়ে গেল। কেটে গেল 7টি মর্মান্তিক দিন। প্রত্যেক দিন আমার জন্য ছিল শ্বাসরুদ্ধকর, আর রিয়ার জন্য ছিল অনিশ্চয়তার রক্তক্ষরণ। অবশেষে নাদের চৌধুরী আইনগত উপায় নিয়েছেন। কোর্টে পিটিশন করে রিয়াকে উপস্থিত করালেন। আজকে 11টা আদালত ঘরে রিয়ার সামনে আমি দাঁড়াবো। এই 7 দিনের অমানবিক নির্জনতা আমাকে ছিঁড়ে ফেলেছে। মন টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। বাঁচার ইচ্ছে যেন নিঃশেষ। সকালবেলা 11টায় শীতল আদালতের কক্ষে রিয়ার আমি মুখোমুখি। আমার পাশে দাঁড়ানো আইনজীবী নাদের চৌধুরী। এই নিয়েই খানিকটা চাঞ্চল্য ছড়ালো। বিচারক আমাকে উদ্দেশ্য করে বললেন, রাহাত মাহমুদ, আপনি বলুন। নাদের চৌধুরী মাথা নত করে অনুমতি নিয়ে দাঁড়ালেন। কোর্টে কণ্ঠ উঁচু করে বললেন, মাননীয় আদালত, আমি আমার ক্লায়েন্টের হয়ে কিছু বলবো। আদালত অনুমতি দিল। নাদের চৌধুরী আরও স্পষ্ট কণ্ঠে বললেন, মিসেস রিয়া, আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন কেন? ততক্ষণে রিয়ার মুখে অতীতের স্মৃতি জেগে উঠল। বিয়ের সময় আমার দেওয়া অমন প্রতিশ্রুতি, বিয়ের পর সন্তান হারানোর কষ্ট, এবং কিছুদিন আগে রিয়ার জীবন মরণ সূক্ষ্মে শুয়ে যাওয়া ভয়ের মধ্যে থাকা অপারেশন, যার পর আমি পাশে ছিলাম না বলে তার হৃদয়ে করা অভিযোগ। রিয়া কাপা কণ্ঠে এগুলো উচ্চারণ করল। নাদের চৌধুরী আবার আদালতকে জানালেন, মাননীয় আদালত, মিসেস রিয়ার পরিচয়ে কাজিন তোমার অর্থাৎ যোগ নেই, এটাই সত্যি। তবু এটাও সত্যি যে রিয়ার মা বাবা এবং পরিবারের অন্যান্য খরচগুলো বহন করেছেন রাহাত। রাহাত এসব গোপন রেখেছেন তার মায়ের ভয়। তিনি কসম রেখেছেন এগুলো প্রকাশ না করতে। এই কথা শুনে রিয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। শরীর কুঁকড়ে উঠল। সে ছিল অচল। তার বাবার দিকে তাকালো, কিন্তু বাবার চোখ নামানোয় নাদের চৌধুরী থামলেন না। কণ্ঠে একটু জোর দিয়ে বললেন, আর যে সন্তান মারা গিয়েছে সেটি কেবল রিয়ার একান্ত সন্তান নয়, সে ছিল রাহাতেরও কলিজার টুকরো। একটু নেমে এসে তিনি আবারও রিয়াকে জিজ্ঞাসা করলো, রিয়া, আপনি কি জানেন আপনার ব্রেন টিউমারে অপারেশন করতে কত টাকা লাগলো এবং কিভাবে সেই টাকা এসে পৌঁছেছে? রিয়া বিস্ময়ে বলল, এই বিষয়ে আমি কিছুই জানি না। নাদের চৌধুরী কণ্ঠে এক ধরনের মৃদু কিন্তু অবিচল সত্য জোর দিয়ে বললেন, আপনার অপারেশনের করতে 60 লাখ টাকা খরচ হয়েছে এবং সে টাকা আপনার স্বামী এনেছে তার শারীরিক ত্যাগ, নিজের একটা কিডনি বিক্রি করে তিনি অর্থ জোগাড় করেছেন। মাননীয় আদালত, আমি আর কিছু বলছি না, যা বলার আছে তা রাহাতে নিজেই বলবেন। এই ঘোষণায় রিয়ার প্রতিটি তাড়না গলিয়ে পড়ল। পায়ের তলের মাটি সরে গেল। তার চারপাশ অন্ধকারে নিম্নজ্জিত হলো। জগৎ যেন থমকে গেল। রিয়ার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। মনের ভেতর একটুখানি রাহাত আমার জন্য কি করলো? ইচ্ছে করে শব্দগুলো উচ্চারণ করেও তার ঠোঁট কাঁপছিল। কোর্ট ঘর চুপ করে রইল। বিচারক, উপস্থিত লোকজন সবাই হতবাক। মহামান্য কোর্টের ঘরে ভয়ে এক নীরব ঢেউ ছেয়ে গেল। তখন আমি উঠে দাঁড়ালাম। আমার কণ্ঠ ধীর। আমি বললাম, আমরা ঘরের বড় ছেলেরা হচ্ছে কামলা। সারা জীবন আমরা কষ্ট করি, রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলি। নিজে চাওয়া পাওয়া একটু ভালো কাপড়, একটা ভালো জুতো, একটু আরাম, এসব যেন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্নকে মাটির চাপা দিয়ে দিই শুধুমাত্র পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, তাদের জন্য আমি সুখ দুঃখ বয়ে চলি। কিন্তু যখন আমি তাদের কাছ থেকে কিছু চাই, তখন বারবার জানতে হয় আমার মা, সে সৎ মা। আমার পরিবার আমাকে ব্যবহার করে সে স্বার্থের জন্য। আমার কথাগুলো শেষ হওয়ার পরই বিচারক সব কিছু শুনে রিয়ার দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন, মিসেস রিয়া, আপনি কি এখনো ডিভোর্সই চান? রিয়া মুখ নত করে নিঃশ্বাসহীনভাবে বললেন, না। বিচারক তখন ডিভোর্স মঞ্জুর না করে দিয়েছেন। আদালত থেকে বেরিয়ে এসে রিয়া হঠাৎ পথ আটকে দিয়ে আমার সামনে দাঁড়ালো। চোখে অশ্রু, কণ্ঠে কম্পমান আকুতি। রাহাত, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও প্লিজ। আর তুমি তো কখনোই বলনি যে এত কিছু করেছো। কিডনি কেন বিক্রি করেছিলে বলো তো? রিয়া একটানে এসব কথা বলে যাচ্ছিল। টান টান বেদনার গলিতে ভেসে উঠছিল কথাগুলো।
আমি সব কিছু শুনে নীরব এক দীর্ঘ নিঃশ্বাস টেনে বললাম, কেন রিয়া? সব কিছু তোমাকে বলতেই হবে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই আমার কষ্ট, আমার না বলা কথা, আমার মনের ঝড় ঝাল তোমারই তো বোঝা উচিত ছিল। রিয়া, তোমাকে বিয়ের আগে দেওয়া সমস্ত ওয়াদা আমি মনে রেখেছি। আমি সেই সকল ওয়াদা রেখেছি, কেবল পরিস্থিতির কারণে তোমাকে কিছু বলা হয়নি। আর কিডনি বিক্রি করার কথা যখন শুনলাম তোমার অপারেশন করতে হবে, আমার চোখে ভয় নেমে এলো। রাহের মতো তোমাকেও হারানোর ভয়। আমি আমার রিয়াকে হারাতে পারি না, তাই আমি কিডনি বিক্রি করেই টাকা জোগাড় করেছি। আমার এই কথাগুলো শুনে অনেকের কাছে তা অসভ্য, অপ্রয়োজনে আবেগযুক্ত মনে হতে পারে, কিন্তু আমার কণ্ঠে ছিল নিষ্ঠুর বাস্তবতা, নরম ছাপ, এক ব্যক্তির পাগলাটে ত্যাগ। রাহাত, বাসায় চলো, নাকি আমাকে সাথে নিবে না? তুমি কি ভাবো রিয়া, আমাদের মন নেই? আমরা ছেলেরা কষ্ট পেয়ে শ্বাস ফেলি না? আর তোমাকে নিব কি বলে রিয়া? তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো। তুমি ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। তোমাকে না পেলে আমি যেন মরেই যাব। কথাগুলো ওঠানামা করছিল, পুরুষের তীক্ষ্ণ কণ্ঠে লুকোনো ভাঙন ফুটে উঠছিল। রিয়া, আমরা ঘরের বড় ছেলে, সারাদিন এত পরিশ্রম করে রোজগার করে নিজের সকল চাওয়া সকল পাওয়া বদলি করে মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবার খিদে মেটাই। প্রতিদিনে পাই শুধু অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য। প্লিজ রাহাত, ক্ষমা করে দাও প্লিজ। তোমার মা বাবা আমার দায়িত্ব। তাই আমি আগে অফিস থেকে 6টায় আসতাম, বিয়ের পর থেকে 10টায় কেন আসি জানো? এক্সট্রা কাজ করি আর নিজের পকেট খরচ বাঁচিয়ে তোমার মা বাবার জন্য মাসে 15,000 টাকা রাখতাম। প্লিজ বাসায় চলো, সেখানে কথা হবে। রাস্তাটা যেন এক ক্ষুদ্র নিঃশ্বাসে ভর করে উঠল। দুই মানুষের কণ্ঠে ভরা কিছু শব্দ, বাকি বিশ্ব অদৃশ্য হয়ে গেল। আমাদের দুজনের অভিমান, ব্যথা, অনুনয়ের এক মিশ্র ধারা বয়ে চলল। বছরের ক্লান্তির মতো জীবনে নির্মমতায় কোমলতম অংশগুলোকে একত্রে ঘিরে ধরে সেদিন আমি আর রিয়া গিয়ে উঠলাম আমার নতুন ফ্ল্যাটে। রিয়ার মা বাবা এখন আমাদের সাথেই থাকেন, এটি ছিল আমার ইচ্ছা। এভাবেই কেটে গেল 6 মাস। সব কিছু আগের মতো একেবারে স্বাভাবিক না হলেও আমার আর রিয়ার ভালোবাসার কোনো কমতি ছিল না, বরং সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠছিল। রিয়া তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ একদিন দরজায় কড়া পড়ল। আমি অবাক চোখে দেখলাম আমার মা আর ভাই রাফি এসে দাঁড়িয়ে আছে। রিয়া বিনয়ের সাথে তাদের ভেতরে ডেকে নিয়ে এলো, আপ্যায়ন করলো, সম্মানও দেখালো। কিন্তু আমার চোখ মুখে জটিল প্রশ্ন ভাসছিল। মা, কেন এসেছো? কিছু দরকার আছে কি? মা গলা খাঁকড়িয়ে বললেন, রাহাত, তোর ভাই রাফির ব্যবসার লোকসান হয়েছে, আমরা এখন খুব কষ্টে আছি। মা, রাফির ব্যবসার লোকসান হয়নি, সে জুয়া খেলে সব টাকা উড়িয়েছে। তাই সব কথা বাদ দিয়ে বলো আমি কি করতে পারি? মা এবার অনুনয় স্বরে বললেন, তুই যদি আগের মতো পুরো পরিবারের দায়িত্ব নিতি তাহলে ভালো হতো। ও বুঝলাম, এবারও স্বার্থের জন্য এসেছো। শোনো মা, আমার এই ঘরে তোমাদের থাকতে দিতে পারবো না। তুমি যদি আমার সৎ মা না হয়ে প্রকৃত মা হতে তাহলে একটা কথা ছিল। তবুও ছোটো থেকে তোমাকে মা ডেকেছি, তাই প্রতি মাসে তোমার সব খরচ পাঠিয়ে দেব। কিন্তু এই ছাদের নিচে জায়গা হবে না। মায়ের চোখ লাল হয়ে উঠল, তিনি গর্জে উঠলেন, তোর বাসায় তোর শ্বশুর শাশুড়ি থাকতে পারে আর আমি তোর ভাই থাকতে পারবো না? এটা কেমন বিচার? মা, তোমার অ্যাকাউন্টে আমার বাবা রেখে যাওয়া 35 লক্ষ টাকা ছিল, সেই টাকায় আমার পূর্ণ অধিকার ছিল। অথচ যখন আমার কলেজের টুকরো আমার রাহি হাসপাতালের টাকার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছিল, তখন তুমি সেই টাকা দিতে হাত বাড়াওনি, মাত্র 10 লক্ষ টাকাও দাওনি। তোমার বেঈমান ছেলেটাও দিল না। অথচ রিয়ার বাবা মা তাদের শেষ সম্বল নিজেদের বাসাটা বন্ধক রেখে আমাকে টাকা এনে দিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার রাহি অপারেশন ছাড়াই চলে গেল না ফেরার দেশে। এই কথাগুলো বলতে বলতেই আমার চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। আমার বুক ভেঙে কান্নার শব্দে ঘর ভরিয়ে তুলল। মা তখন নির্বাক। সেই মুহূর্তে তিনি যেন স্পষ্ট বুঝতে পারলেন কতটা অবহেলা আর কষ্টে তারা এই ছেলেকে দিয়েছেন। মা ছেলে দুজনেই থম মেরে রইল। কিছুক্ষণ পর নিঃশব্দে মা রাফি ঘর ছেড়ে চলে গেল। আমি ভেঙে পড়লাম সোফায়। রিয়া ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরল, অঝরে কাঁদতে লাগলো। তার অশ্রু যেন আমার বুক ভিজে ক্ষমা চাইছিল। আমি আছি রাহাত, তুমি একা নও। সেদিনের পর থেকে আমার মা আর কখনো আমার বাসায় আসেনি। কিন্তু তবুও একটা সন্তান যেমন যতই কষ্ট পাক না কেন মাকে বলতে পারে না, তেমনি আমিও পারিনি। প্রতি মাসে নিয়ম করে আমি মায়ের জন্য 10,000 টাকা পাঠিয়ে দিতাম। কারণ আমার ভেতর যতই অভিমান জমে থাকুক, যতই তিক্ত স্মৃতি থাকুক, আমি জানতাম মা মানে একটা অন্যরকম সম্পর্ক যা ছিন্ন করা যায় না। তবুও
আমি আজও আমার বুকের ভেতর জমে থাকা গভীর কষ্ট কাউকে বলিনি, এমনকি রিয়া, আমার প্রাণের মানুষকেও না। আমি হাসি, স্বাভাবিক থাকার চেষ্টা করি, সংসারের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা অন্ধকার আমাকে গ্রাস করছিল। রিয়া ধীরে ধীরে বুঝতে পারলো আমি আর আগের মতো নেই। যে মানুষটা একসময় ছোটোখাটো বিষয়ে গল্প করত, অফিসের ক্লান্তি, মনের খুশি কিংবা দুঃখ শেয়ার করত, এখন সে থেমে গেছে। হঠাৎ যেন দেয়াল তুলে দিয়েছে নিজের চারপাশে। রিয়ার মনে হতো আমি কাছ থেকে অনেক দূরে। পৃথিবীতে যেমন সব পুরুষ খারাপ হয় না, তেমনি সব নারীও ভালো হয় না। কিন্তু সত্য এটাই, পুরুষের মন আর নারীর মন দুই ভুবনের দুই আলাদা সত্তা। একজন পুরুষ তার কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব কিছু বুকের ভেতর চেপে রাখে, মুখে হাসি ধরে রাখে। আর একজন নারী সেই কষ্টগুলো দ্রুত প্রকাশ করে দেয়, খাদে, চিৎকার করে, অভিমানও করে। শুনেছি একজন পুরুষের মাথায় যত চিন্তা জমে থাকে, যদি সেই চিন্তাগুলোকে 100 ভাগে ভাগ করে 100 নারীর মধ্যে বিলিয়ে দেওয়া হতো, তাহলে সে নারীদের মধ্যে 99 জনই পাগল হয়ে যাবে। এটা কোনো গল্প নয়, আমেরিকান এক নারী গবেষকই বলেছেন। কারণ পুরুষেরা যা সহ্য করে, যা বোঝা বুকের ভেতরে চাপা দিয়ে রাখে, তা অনেকের পক্ষে কল্পনা করাই অসম্ভব। কেটে যায় 4টি বছর। আমার আর রিয়ার এখন একটা ছেলে আছে। রিয়া আবারও গর্ভবতী। আমি আগের চেয়ে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, এখন আর আগের মতো নেই। তো দোয়া করবেন এভাবে যেন পরিবার, ছেলে সন্তান নিয়ে ভালো থাকতে পারি। দেখতে দেখতে এই গল্পটাও শেষ হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আর এই গল্প থেকে আপনারা কী শিখলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।